সবাইকে আমাদের আজকের এই ক্লাসটাতে। তো স্টুডেন্ট, আজকের এই ক্লাসে আমরা কি নিয়ে পড়বো? গতকাল সেদিন অনেকক্ষণ র‍্যাপ করছি, সেই র‍্যাপ করা কবিতাটা পড়বো শরণার্থী কবিতা। ওকে, সো স্টুডেন্টস, আমাদের আজকের এই ক্লাসটা আমরা শরণার্থী কবিতাটা মজা করতে করতে র‍্যাপ করতে করতে পড়বো। বাট আজকের ক্লাসে আমি শরণার্থী কবিতার জাস্ট দুইটা জিনিস তোমাদেরকে একটু ব্যাখ্যা করে পড়াবো। এই যে দুইটা জিনিস, এইটা যারা বুঝতে পারবে তাদের জন্য আজকের ক্লাস পুরো পানি পানি। তোমরা বলো না যে পানি পানি হয়ে গেছে, পানির মতো সহজ হয়ে গেছে, এক্স্যাক্টলি পানি পানি হয়ে যাবে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে আরো একটা ইনফরমেশন আছে আজকের ক্লাসে। সেটা হলো, তোমরা যারা আজকের ক্লাসটা করবা, তোমরা পরবর্তীতে টেস্ট, তোমাদের কলেজে হচ্ছে গিয়ে সামনে সিটি পরীক্ষা আছে, মিড টার্ম আছে, তারপর হচ্ছে গিয়ে অর্ধবার্ষিক আছে, বার্ষিক আছে, যেখানেই শরণার্থী থাকুক না কেন ওখান থেকে 1 মার্ক কমন পাবা। আমি আজকে শরণার্থীতে এমন একটা জায়গা দেখাই দিব যেখান থেকে অবভিয়াসলি তুমি কমন পাবে, এবং এক্স্যাক্টলি এই ওয়েতে আমাদের পেইড ব্যাচের যাবতীয় স্টুডেন্টদেরকে আমরা পড়িয়ে থাকি। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। এবং ওয়েলকাম টু আওয়ার টুডেস ক্লাস। আজকের ক্লাস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে শরণার্থী। আমি জানি তোমরা অনেকে আমাকে চিনো, বাট অবভিয়াসলি অনেকে আমাকে নাও চিনতে পারো। সো যারা যারা আমাকে চিনেন না তাদের উদ্দেশ্যে বলছি, আমি হচ্ছে তোমাদের ফারসিম ভাইয়া, বাংলা বিশারদ বলতে পারো। বাংলা নিয়ে পড়াশোনা করি বা পড়াশোনা করাচ্ছি, এবং পড়াশোনা করাতে করাতে পড়ানোর অভিজ্ঞতা প্রায় 6 বছর হয়ে গেছে, অর্ধযুগ ধরে বাংলা পড়িয়ে যাচ্ছি। আর এর পাশাপাশি আমি একজন গর্বিত ঢাবিয়ান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স কমপ্লিট করেছি, এন্ড এর পাশাপাশি মাস্টার্স এর রেজাল্টের জন্য অপেক্ষা করছি। মাস্টার্স এখন পুরোপুরি শেষ হয় আর কি, পরীক্ষা টরীক্ষা দেওয়া শেষ, রেজাল্টটা পেলেই একদম ছাত্রত্ব থেকে মুক্তি। আচ্ছা, ডান। সো দেখি, একজন বলছো পেইড ব্যাচ, আমি অনেক মজা মজা করে পড়াই, ইয়ে। তারপরে পাচ্ছি আমার সাথে আহাদ জয়েন করছে, জান্নাত বলছে ইয়ো ফারসিম ভাইয়া, হ্যালো, ঠিক আছে। দেখি একজন আফিয়া বলছে পেইড ব্যাচ স্টুডেন্টও ফ্রি ক্লাসে চলে আসে। আরে বাবা, সেরা ভাইয়া, আপনাকে অনেক আগে থেকে চিনি। ইয়েস, আমাকে চিনছে ভাই, আমি পেইড ব্যাচের স্টুডেন্ট। তারপর বলছে মালিহা, বলছে ভাইয়া কেমন আছেন। তারপর সাদিয়া বলতে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া। আচ্ছা, আদাব ভাইয়া একজন বলছে, বর্মন, আদাব তোমাকেও। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে এইচএসসি 26 ব্যাচ জয়েন করেছে। রে বাবা, তোমাদের সিনিয়র ভাইয়া পুরো একদম চিপিলে চিপিলে জয়েন করে ফেলছে। ওকে, ডান। আচ্ছা স্টুডেন্ট, তাহলে যেটা 8টা বেজে গেছে, আমি চেষ্টা করব পুরাটা কবিতা এক ক্লাসে পড়িয়ে দিতে। বাট অ্যাকচুয়ালি মানে খুব শর্ট টাইম, তো শর্ট টাইমে আসলে একটা পুরা কবিতা শেষ করা একটু টাফ। বাট যতটুকু পারি আমরা হচ্ছে গিয়ে কি বলে তোমাদেরকে পড়িয়ে দিব। শান্তনা জিজ্ঞেস করছে কেমন আছি, খুব ভালো আছে। সো ডান, মোটামুটি এতটুকুই। সো এরপর দেখো আমাদের যে বিষয়টা রয়েছে শরণার্থী কবিতাটা লিখেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। সো তাকে নিয়ে একটু পড়াশোনা করতে হয়, রাইট? রবীন্দ্রনাথ ঠাকুর, এই মানুষটা একটা বিশাল রকমের কবি। এই কবি লোকটা কি করেছে দেখো, কবি লোকটা একদিন জন্মগ্রহণ করে ফেলে। কত সালে? 1861 সালে তিনি পৃথিবীতে চলে আসছে। পৃথিবীতে যখন 1861 সালে এরকম একটা ছোটখাটো বাচ্চা জন্মগ্রহণ করে, তখন কেউ বুঝছিল এই ছোটখাটো বাচ্চাটাই একদিন অনেক বড় কবি হয়ে যাবে, নোবেল বিজয় হচ্ছে কবি হয়ে যাবে? কেউ কিন্তু জিনিসটা ভাবে নাই, বাট এক্স্যাক্টলি এটা হয়েছে। এবং এই মানুষটা 1861 সালের 7ই মে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন, এবং সাহিত্য সাধনার বৃহৎকাল বাংলা সাহিত্যে রবীন্দ্র যুগ নামে পরিচিত ছিল। কি যুগ নামে পরিচিত ছিল? রবীন্দ্র যুগ। রবীন্দ্র যুগ না, এই ক্লাসের কোনো রেকর্ডে আমরা রাখি না অ্যাকচুয়ালি, ঠিক আছে? তোমার কি নামে পরিচিত ছিল? এটা রবীন্দ্র যুগ নামে আসলে পরিচিত ছিল। আচ্ছা, এবার হলো গিয়ে আমরা দেখি আমাদের এই কবিতার, শরণার্থী কবিতার মূল সুর কি। শরণার্থী কবিতার মূল সুর কি এটা একটু আমাদের দেখতে হবে। সেটা হচ্ছে মানব ধর্মের জয়, নাম্বার 1। নাম্বার 2, সৌন্দর্য তৃষ্ণা। এই কবিতার হচ্ছে কি তোমার কি মূল সুর।
মানব ধর্মের জয় আর সৌন্দর্য তৃষ্ণা। মানব ধর্মের জয়ের বিষয়টা আমরা কেন বলছি, তার কারণ হলো এখানে মানুষ তো মরণশীল, সেই বিষয়টা নিয়ে আমরা কথাবার্তা বলবো। এবং সৌন্দর্য, মানুষ যে সৌন্দর্যগুলো সৃষ্টি করে, মানুষ যে তোমার সৌন্দর্যগুলো সৃষ্টি করে, সেই সৌন্দর্যটা আসলে তোমার এই পৃথিবীর জন্য মানে সেগুলো অমর থাকে, তার কর্মটা আসলে অমর থাকে, এরকম। ডান। সো দেখি আমরা প্রথমেই একটা প্রশ্নের অ্যান্সার দিব। সোনার তরী কবিতাটা কোন ছন্দে রচিত? প্রশ্নটা ছিল রাজশাহী বোর্ড 2022 সালে। রাজশাহী বোর্ড 2022 সালে। দ্রুত অ্যান্সার দাও তো। ওকে, ডান। শান্তনা বলছে ফ্রি ফার্স্ট ফায়ার ক্লাস করছে। ওয়াও, ইয়েস। শান্তনা, আরো ক্লাস করতে চাইলে পেইড ব্যাচে ভর্তি হতে হবে, না হলে কিন্তু হবে না। আচ্ছা, ঠিক আছে। তো দেখি সোনার তরী কবিতার কবিতাটি কোন ছন্দে রচিত, একটু তো আমরা কমেন্টে দেখি। ক্লাস 1-1.5 ঘন্টা হবে। মাইশা বলতেছে বি, ফামিদা বলতেছো এ, আফসানা বলতেছো এ, সাকিয়া বলতেছে, সাইকা বলতেছে আমি, হাই সাইকা। সাফিন বলতেছো ক, তারপর আতিক বলতেছো খ, ঐশী বলতেছো এ, হ্যালো ঐশী। লামিয়া বলতেছো ক, শামিমা বলতেছো এ, অধরা বলতেছো এ। কি ব্যাপার, আমার ছেলে স্টুডেন্ট গুলা কই? ইয়াসিন বলতে না বলতে ইয়াসিন বলতেছো এ। সিয়াম, হ্যালো সিয়াম। সিয়াম বলতেছো এ। ওকে, দেখি এটা অ্যান্সার হচ্ছে কি এ, মাত্রাবৃত্ত। এবং এই জিনিসটা কোথা থেকে আসে জানো? এই জিনিসটা আসছে তোমাদের পাঠ্য বইয়ের যে পাঠ পরিচিতিটা রয়েছে, সেই পাঠ পরিচিতি থেকে। পাঠ্য বইয়ের পাঠ পরিচিতি থেকে এই জিনিসটা আসছে। বাবধন, একটা কথা তোমাদেরকে বলি, আমরা একটা কাজ করি। কাজটা কি জানো? যখন কোনো কবিতা পড়ি, যখন কোনো গল্প পড়ি, সবার আগে দুইটা জিনিস বাদ দিয়ে দিই। নাম্বার 1 পাঠ পরিচিতি, নাম্বার 2 শব্দার্থ টিকা। কবি পরিচিতিটা পড়ি, খুব ভালো করে পড়ি, ভালো করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। কিন্তু প্যারা যেটা হয়, কবি পরিচিতির খুবই স্পেসিফিক জায়গা থেকে প্রশ্ন আসে। বাট পাঠ পরিচিতি আর শব্দার্থ টিকা আমরা খুলেই দেখি না। কিন্তু জানো একটা বই পড়ার নিয়ম কি? একটা কবিতা বা একটা গল্প পড়ার নিয়ম কি? একটা কবিতা অথবা একটা গল্প পড়ার নিয়ম হচ্ছে প্রথমেই ওই কবিতাটার পাঠ পরিচিতি পড়তে হয়, তারপরে ওই কবিতাটার শব্দার্থ টিকা পড়তে হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে পাঠ পরিচিতি পড়লে তুমি ওই কবিতাটার জিস্ট সম্পর্কে জেনে গেলা। শব্দার্থ টিকা পড়লে ওই কবিতার কঠিন শব্দ এবং তোমার না জানা শব্দের অর্থগুলো সম্পর্কে জেনে গেলা। এরপরে তুমি যখন কবিতাটা পড়বা, তখন দেখবা যে তোমার অনেক কিছু পরিচিত পরিচিত লাগতেছে। তো এই হলো কি তোমার মূল বিষয়টা। আচ্ছা, আবির 1.0 থেকে জয়েন করে, 26 1.0। ওকে, হ্যাঁ, এমসিকিউ গুলো কুইজ দিব, চিন্তা করো না। আচ্ছা, আগাইছি সামনের দিকে। সো এখানে আরো অনেক কিছু রয়েছে, কবিতা ছাড়াও আমাদের রবীন্দ্রনাথ কি করেছেন ইত্যাদি ইত্যাদি গেল। আচ্ছা, সো আমরা দেখি এখান থেকে খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে। তার স্ব-অনুদিত বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছে এরকম সং অফারেন্স গ্রন্থের জন্য 1913 খ্রিস্টাব্দে প্রথম এশীয় হিসাবে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। আচ্ছা, তোমরা কি কেউ কখনো এরকম একটা কথা শুনছো যে রবীন্দ্রনাথ কাজী নজরুলের নোবেলকে চুরি করেছে? এটা কথা শুনছো কেউ? ওরে বাবা, ইউসার শখের দেখি কমতি নেই, র‍্যাপ শুনতে চায়। আচ্ছা, শোনাবো না। আচ্ছা, আমাকে একটু বলো যে তোমরা কখনো শুনছো এই জানোস রবীন্দ্র যে নজরুলের নোবেলটা চুরি করছে, জানো কোনো কোনো কথা শুনছো? এরকম কখনো শুনছো তোমরা? এই ধরনের কিন্তু অনেক কথা সমাজে প্রচলিত রয়েছে। রবীন্দ্রনাথ বলে ইয়া করছে, কি বলে, নজরুলের নোবেল চুরি করছে। হ্যাঁ হ্যাঁ, ইরিন বলে শুনে নেই। আচ্ছা, একজন বলছে হাই ভাইয়া, হাই মিম। রাহি বলতেছে জি, রাহি শুনছে। কেউ শুনে নাই, কেউ শুনছে, এরকম? আচ্ছা, শুনছে কারা কারা দেখি। আচ্ছা, এই যে ঈশা শুনছে। তারপর একজন নাম, সে হলো কে শুনছে। আচ্ছা, তারপর আফিয়া হুমায়রা দেখি শুনছে। ওকে, আচ্ছা, অনেকেই বলছে শুনছে। এবার তোমাদেরকে দুইটা জিনিস বুঝাই। প্রথমত, নজরুল সাহেব জন্মগ্রহণ করেছেন
1899 সালে। রবীন্দ্র সাহেব জন্মগ্রহণ করেছেন 1861 সালে। এরপরে আমরা কি দেখি, রবীন্দ্র সাহেব নোবেল পেয়েছেন 1913 সালে। এবার আমি একটু দেখি জন্মগ্রহণ করার সময় থেকে 1961, তো 1961 থেকে কত বছর বয়সে রবীন্দ্র সাহেব হলো কি তোমার নোবেল পেলেন? 61, তোমার হচ্ছে কি 71, 81, 91, 1891, তারপর হচ্ছে 1901, 1911, 12, 13, অর্থাৎ 52 বছর বয়সে এই বান্দা নোবেল পেয়েছেন। ওকে, এবার নজরুল যদি নোবেল পায় তার মানে সে 1913 সালে নোবেলটা পেয়েছে। 1913 সালে নজরুলের বয়স কত? 1899, 1909, 10, 11, 12, 13, 14 বছর। আমাকে এবার একটা কথা বলো, 14 বছর বয়সে কারোর কি নোবেলের মতো জিনিস পাওয়া সম্ভব? আদৌ কি সম্ভব? তোমার কমন সেন্স কি বলো, একটু বলো তো, আদৌ সম্ভব? দেখি একটু কমেন্টে বলো। এক্স্যাক্টলি, পিতা পুত্রের অঙ্কে হুট করে বলছে যে পুত্র পিতাকে জন্ম দিয়েছে। অনেক সময় হয় না, পিতা পুত্রের অঙ্কে কি জানি কি করতেছে, পুত্রের বয়স পিতার চেয়ে বড় হয়ে যায়, তখন কি হয়, পুত্র পিতাকে জন্ম দিচ্ছে, এরকম হচ্ছে না? ওই নজরুল আর রবীন্দ্রনাথের মধ্যে ওই একই কেসটা হয়েছে, বুঝতে পারছো? তো মানে এটা তো সম্ভব না, তাই না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তোমরা যারা বলতেছো যে সম্ভব না, মানে পিতা পুত্রের গল্পে পুত্রের বয়স পিতার চেয়ে বেশি, ওরকম একটা অবস্থা। সো এই পুরা জিনিসটা যারা শুনেছো ভালো, তার এটা মনে রাখবে, পুরো একটা প্রপাগান্ডা। মানে ওই যে আমার রিউমার ছড়াই না, কোনো কিছু হলোকে তোমার ভাইরাল করি না উল্টা পাল্টা কথাবার্তা দিয়ে, এক্স্যাক্টলি তোমার হচ্ছে ভাইরাল করে দেওয়ার মতো একটা জিনিস। ওকে ডান, আমরা জিনিসটা আজকে একটা ইনসাইটস পেলাম। সো যাই হোক, এই রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পাইছে, সবাই কংগ্রাচুলেশনস বলো। লোকটা এই যে এই গীতাঞ্জলির জন্য পাইছে, নোবেল পাইছে, সবাই কংগ্রাচুলেশনস দাও, নাহলে হবে না কিন্তু। আচ্ছা, কংগ্রাচুলেশনস রবীন্দ্র ভাই, তুমি হলো নোবেল পেয়ে গেছো। ওকে, সো এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদেরকে দেখাবো। এই জায়গাটাতে রবীন্দ্রনাথের গুরুত্বপূর্ণ বেশ কিছু কাব্যগ্রন্থ রয়েছে, বাট আল্লাহর দুনিয়ায় সবগুলা কাব্যগ্রন্থ কিন্তু আসলে তোমাদের লাগে না, জানো? এখন আমি তোমাদেরকে একটা নিনজা টেকনিক দিব। নিনজা টেকনিক কি? তোমাদেরকে আমি জাস্ট চারটা কাব্যগ্রন্থের নাম বলবো, এই চারটা মনে রাখলে তোমাদের একদম একদম সিটি, মিড, অর্ধবার্ষিক, বার্ষিক, প্রি টেস্ট, টেস্ট, এইচএসসি, অ্যাডমিশন, চাকরি পরীক্ষা, তোমার আজকে থেকে শুরু করে আগামী 10 বছর পর্যন্ত এই চারটা বইয়ের নাম মনে রাখলে রবীন্দ্রনাথের যাবতীয় কাব্যগ্রন্থ নিয়ে কিন্তু কাজ শেষ। ঠিক আছে, ডান। সেগুলা কি? প্রথমেই যেটা আমরা অবশ্যই হলো গিয়ে মনে রাখবো, এইচএসসির জন্য এই শোনার তো এটা ইম্পর্টেন্ট, কারণ এটা আসতে পারে। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে তোমার খনিকা, নাম্বার 3 হচ্ছে কি তোমার জন্মদিনে, নাম্বার 4 হচ্ছে কি তোমার মানসিক, মানুষের প্রথমেই ছিল, চোখেই পড়ে নেই। নাম্বার 4 হচ্ছে কি মানসিক। এই যে চারটা বললাম, এই চারটা খালি মনে রাখবা তোমরা, ঠিক আছে? তাহলে কিন্তু একদম শেষ, দিন দুনিয়া সব অর্জন করে ফেলবা। তার কিছু কাব্যনাটক রয়েছে, বিসর্জন ও চিত্রাঙ্গদা, এবং কাহিনী কবিতার মধ্যে সংকলন হচ্ছে কথা ও কাহিনী, এবং 1961 সালে এই লোকটা পটল তুলে ফেলে, মানে মারা যান। ঠিক আছে, তো যাই হোক, লোকটা মারা গিয়েছে, ভালোই। এবার দেখি সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক? মহাকাল সমকাল সৃষ্টিকর্ম কালস্রোত, মহাকাল সমকাল সৃষ্টিকর্ম কালস্রোত। দেখি তোমরা হলো পোল চেয়েছো, তোমাদেরকে পোল দিই, পোল দিয়ে তোমাদের কৃতার্থ করি। আচ্ছা, অ্যান্সার দাও। ওরে বাবা, কোথায় সবাই? আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্টের দল, আপনারা দ্রুত অ্যান্সার দেন। সোনার ধান এটা কিসের প্রতীক? মহাকাল, সমকাল, সৃষ্টিকাল, নাকি কালস্রোত? ও
হ্যাপি ফাইট হচ্ছে, এ ভার্সেস সি, সি ভার্সেস ডি, হ্যাপি 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 ফাইট হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বাবা, সোনার ধান মহাকালের প্রতীক? হাই হ্যাঁ, একটু কনফিউজড হয়ে গেলাম। আচ্ছা দেখি, দেখো আমার কাছে মনে হয় তোমরা একটু কোনো জায়গায় একটু কনফিউজ অবস্থায় রয়েছো। আমরা মূল কবিতাটা পড়লে জিনিসটা বুঝতে পারবো। সোনার ধান সৃষ্টিকর্মের প্রতীক। আমি একটু এই জায়গাটাকে তোমাদেরকে এখন নেক্সট 2টা মিনিট খুব মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখো, মানে ক্লাসটা করো 2টা মিনিট, কোনো দুষ্টুমি না। তার কারণটা হচ্ছে আমি এখন 4টা অপশনকে ব্যাখ্যা করব, ব্যাখ্যা করে তোমাকে বুঝাবো কেন এটা সৃষ্টিকর্ম। এক্স্যাক্টলি এই ওয়েতে কিন্তু আমরা পেইড ব্যাচে পড়াই। আমরা শুধুমাত্র সঠিক উত্তরটাই দিয়ে দেই না, ভুল উত্তরগুলোর ব্যাখ্যাটা আমরা দিয়ে দিই কেন এটা ভুল। আসো, সোনার তরী কবিতায় তোমার 2টো জিনিসের নিয়ে কথা বলা হয়েছে। এক, মানুষের আয়ু, এক হচ্ছে মানুষের আয়ু, 2 হচ্ছে মানুষের কর্ম। এক হচ্ছে মানুষের আয়ু, 2 হচ্ছে তোমার মানুষের কর্ম। ঠিক আছে, মানুষের আয়ু জিনিসটা এক পর্যায়ে শেষ হয়ে যায়, বাট মানুষের আয়ু আজীবন থেকে থাকে। আজীবন মানে সরি, মানুষের আয়ু এক পর্যায়ে শেষ হয়ে যায়, মানুষের কর্ম সবসময় থাকে। ফর এন এক্সাম্পল, আজকে আমি তোমার এই ক্লাসটা নিচ্ছি, আমি ক্লাস শেষ করে বাসায় যাব, বাসায় যাওয়ার পর যে কোনো ধরনের সমস্যা কিন্তু এখানে হলেও হতে পারে। ঠিক আছে, আমি দেখা যাচ্ছে মারাও যেতে পারি, আমি আর বেঁচে নাও থাকতে পারি, রাইট? বাট আমার কর্মটা, তোমরা যারা আজকে আমার এই ক্লাসটা হলো করলা, আমার এই ক্লাসটা কিন্তু থেকে যাবে। তোমরা পরবর্তীতে ক্লাসটা করতে পারবা, বা মনে রাখবা যে নার্সিম ভাই আমাকে সোনার তরী পড়াইছিল, সোনার তরী পড়ার পর জিনিসটা বুঝতে পেরেছিল। ঠিক আছে, তার মানে আমার কর্মটা বেসিক্যালি থেকে যাবে। এরকম একটা জায়গা থেকে সোনার তরী কবিতায় আমরা যেটা হইলো গিয়ে দেখি, গগনে গরজে মেঘ এলো বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। অর্থাৎ কুলে একজন কৃষক বসে আছে, তার সে ভরসা পাচ্ছে না। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধরা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। অর্থাৎ এই কৃষক ধান কেটেছেন, ধান কেটে অপেক্ষা করছেন, সোনার ধান কেটে অপেক্ষা করছেন। এই সোনার ধান কিন্তু ওই কৃষকের উৎপাদিত ফসল। এখন কৃষক হয়তো মারা যাবে, কৃষক হয়তো থাকবে না, বা তার এই ফসলটা কিন্তু থেকে যাবে। তার মানে এই যে ফসলটা, এই ফসলটা হচ্ছে কি তার কর্ম। সে কষ্ট করে বীজ বপন করেছে, বীজ থেকে তোমার চারা গাছ হয়েছে, চারা গাছের যত্ন নিয়েছে, সেই যত্ন থেকে পরবর্তীতে আমার কি হয়েছে, ধান গাছ হয়েছে। তার মানে ধান গাছটা হচ্ছে তার সৃষ্টিকর্ম। তো এবার আমার দেখতে হবে সৃষ্টিকর্ম অপশনের কোন জায়গায় রয়েছে। দেখো, প্রথমে বলছে এখানে মহাকাল। মহাকাল হবে না, কারণ সোনার ধান দিয়ে আসলে তোমার যে কর্মটা রয়েছে, কর্মকে বোঝাচ্ছে। এই সোনার তরী কবিতায় আমরা একটা চরিত্রকে দেখতে পাবো, যে চরিত্রটা হচ্ছে তোমার মাঝি। একটা মাঝি রয়েছে, যে মাঝি কৃষকের যাবতীয় সোনার ধান নিয়ে চলে যায়। ওই যে মাঝিটা রয়েছে, ওই মাঝিটাই হলো গিয়ে মহাকাল। তার কারণ তোমার কর্ম আজীবন থেকে যাবে, মহাকাল ধরে থেকে যাবে। এই যে রবীন্দ্রনাথ লোকটা 1961 সালে পটল তুলছে, পটল তোলার পরে যে আজ 2025 সালে এসে রবীন্দ্রনাথকে নামে র‍্যাপ করি, ওই বান্দা যদি গতকালকে আমার র‍্যাপটা দেখতো, তাহলে তো সে কবর থেকে উঠে এসে আমার ধরে পিটাইতো। ইজন্ট ইট? ব্যাপারটা তো অ্যাকচুয়ালি এরকমই। বাট তাও আমি তার কবিতা এখনো পড়াই তোমাদেরকে, অ্যাকচুয়ালি তোমার কি বলি, তোমাদেরকে জিনিসগুলোকে পড়াচ্ছি, তাই না? তার মানে রবীন্দ্রনাথের কর্মটা মহাকাল ধরে রয়েছে। তার মানে এই সোনার ধানটা এখানে মহাকাল না। ঠিক আছে, বুঝলাম। সমকাল, সমকাল বলতে সাময়িক যে সময়টা রয়েছে, সাময়িক তোমার হচ্ছে সময়টার কথা বলা হচ্ছে, আজকে কালকে এরকম। তার মানে সমকাল না। এরপরে যে গ নম্বর সৃষ্টিকর্ম, এটাই তো বললাম সোনার ধান বলতে আমি সৃষ্টিকর্মে বুঝাবো। তাহলে গ হতে পারে। ঘ কালস্রোত, কালস্রোত মানে সময়ের সাথে অতিবাহিত হয়। এখানে আসলে তোমার কর্মের কথা বোঝানো হচ্ছে না, কিসের কথা বোঝানো হচ্ছে, সময়ের সাথে অতিবাহিত পার্সপেক্টিভ বা অতিবাহিত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর কথা বোঝানো হচ্ছে। তার মানে আমাদের ঘ হবে না, উত্তর হবে গ। বুঝছে কে বুঝি নাই?
যারা যারা হলো ভুল করছি, যারা যারা হলো ভুল করছি তারা একটু আমাকে বলো কেন সৃষ্টিকর্ম হলো, বুঝছি। হাই রে, রবীন্দ্রনাথ বলে সেকেন্ড টাইম মারা যেত, কি সবচেয়ে বলো না তোমরা। কখনো গরজে মেঘ এলো বর্ষা। আচ্ছা, সো দেখি কারা কারা কি হলো। দেখতে পাচ্ছি তো কিছুই না, কিছু কি দেখতে পাচ্ছি বাবা, কানা হয়ে গেছি দেখি আমি। আচ্ছা এই তো দেখি, দশম স্থান অর্জন করেছে আবির, নবম হয়েছে শায়লা চৌধুরী, অষ্টম স্থান অর্জন করেছে রাইসা, সপ্তম হয়েছে আফসানা, ষষ্ঠ হয়েছে মারিয়াম, পঞ্চম হয়েছে মারিয়া, ফোর্থ হয়েছে তিথি, থার্ড হয়েছে ইফরিদ মালিহা, সেকেন্ড হয়েছে নওরিন তাবাসসুম মনিরা, এন্ড ফার্স্ট হয়েছে সানজিদা আফরিন। কংগ্রাচুলেশনস। বাট ছেলেরা কোথায়? হাই হাই, ও না, দশম স্থানে একটা ছেলে আছে, বাকি 9 জনই হচ্ছে কি আমার ছাত্রীরা। ওকে, ভালো। আমি চাই ছেলেরা একটু কম্পিটিশনে আসো, লজ্জার বিষয়। ওকে, ঠিক আছে, কিছু না বলি আর। সো এটার অ্যান্সার হচ্ছে কি সৃষ্টিকর্ম, এবং রাজশাহী বোর্ড 2022 সালে এটা আসছিল। আচ্ছা, শব্দার্থ টিকা, বাচ্চারা সত্যি কথা বলতে শব্দার্থ টিকা আমরা যখন পেইড ব্যাচে পড়াই, পেইড ব্যাচে পড়ানোর সময় যার শব্দার্থ টিকা পড়াইতে আমাদের আধা ঘন্টা 45 মিনিটের উপরে সময় লাগে। সো পেইড ব্যাচে অ্যাকচুয়ালি আমরা শব্দার্থ টিকাটা পড়াবো ভালো করে ব্যাখ্যা করে, যারা যারা পেইড ব্যাচের ক্লাস পেয়েছো বা পরবর্তীতে ভর্তি হবা তারা একটু জানতে পারবা। শব্দার্থ টিকার পার্টটা আমি এখন স্কিপ করব, ঠিক আছে। আচ্ছা, তবে একটা বিষয় তোমাদের হলো আরেকটা এমসিকিউ আমি সলভ করে দিতে পারি, একটা এমসিকিউ সলভ করে দেন আমাদের পেইড ব্যাচের বিষয়টা কথাবার্তা বলবো। আরেকটা এমসিকিউ সলভ করি। সোনার তরী কবিতায় কবির আক্ষেপ নিচের কোন পক্রিতে প্রকাশ পায়? আমারই সোনার ধান গিয়েছে ভরি, এখন আমার লহ করুণা করে, গগনে গরজে মেঘ ঘন বরষা, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। অ্যান্সার বলো, অ্যান্সার বলো, অ্যান্সার বলো। হ্যাঁ, কবিতা যাচ্ছি, এই এমসিকিউটা বলার পরে আমি কবিতা যাব। আমরা কিন্তু কবিতার অনেকখানি পড়ায় ফেলছি জানো, অনেকখানি কবিতাটা পড়ায় ফেলছি ওই একটা কোশ্চেন সলভ করতে যে। এক্স্যাক্টলি এই জিনিসটা আমরা আমাদের পেইড ব্যাচে একটা স্পেশাল এন্টিটি হিসাবে রাখি। আমরা প্রথমে একটা এমসিকিউ দিই, এমসিকিউ দেওয়ার পরে এমসিকিউটাকে ব্যাখ্যা করতে করতে মূল গল্পটা বা মূল কবিতাটার যে তোমার ভাবটা রয়েছে, ভাবটা তোমাদেরকে বুঝায় দিই। ভাবটা বুঝায় দেওয়ার কারণে তোমাদের মাথার মধ্যে অলরেডি সেট হয়ে যায়, আচ্ছা ঠিক আছে এই কবিতার মধ্যে এই জিনিসটা আছে, এই গল্পটার মধ্যে এই জিনিসটা আছে। যখন এই জিনিসটা সেট হয়ে যায় তখন আমি যখন কবিতা বা গল্প তখন তোমার মনে হয় ও আরে এই জিনিসটা তো পরিচিত। একটু কমেন্টে বলো তো, এটা সাইন্টিফিক একটা ক্যালকুলেশন না আমার আবিষ্কার, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে পোল দিচ্ছি, তোমরা কেন ওখানে অ্যান্সার দিচ্ছ আমি বুঝলাম না। তোমরা একটু বলো এই সিস্টেমটা কেমন, নাম্বার 1। নাম্বার 2, পোলে অ্যান্সার তো, তোমরা কমেন্টে কেন অ্যান্সার দিচ্ছ আমি বুঝলাম না। আচ্ছা, কমেন্টে কেন অ্যান্সার দিল সবাই মিলে? আই এম শিওর ডি। ওরে বাবা, আগে বলো, আমি যে মেথডটা বললাম মানে ক্লাসের শুরুতে একটা যেটা এমসিকিউর লিয়াজো ধরে গল্প বা কবিতাকে সামারাইজ করে ফেলি, এই টেকনিকটা কেমন, টেকনিকটা একটু বলো, টেকনিক একটু বলো। আরে ক খ গ ঘ বলে আনসার দাও, আমার টেকনিক কেমন সেটা বলো। বলো যে ভাই আপনার টেকনিক সুপার, আপনি পড়াইছেন না, সুপার তো হবেই, বলো বলো বলো। আচ্ছা দুষ্টামি করলাম, যেটা তোমাদের কাছে ভালো মনে হয় ওইটাই হলো কে দাও। ওকে, নুসরাত বলছে পেইড বেসিস স্টুডেন্ট, ইয়েস। আচ্ছা, কে জানি 12তম হয়েছে, আরিশানুর 12তম হয়েছে। আচ্ছা ওকে বাবারা, আমরা একটু এটাকে অ্যান্সারটা দেখি, তারপর হলো ব্যাখ্যাটা পড়বো। সো এটা অ্যান্সার হচ্ছে কি তোমার 4, যাহা ছিল তাহা নিয়ে গেল সোনার তরী। এবার দেখো প্রথমে কি বলতেছে, ক নাম্বার, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। আমার বলতে এখানে দূর কি যে অবস্থা, আমার বলতে এখানে তোমার কৃষককে বোঝানো হচ্ছে, সোনার ধান বলতে তার কর্মকে বোঝানো হচ্ছে, আর এখানে ভরি বলতে কৃষকের কর্ম, সোনার ধান দিয়ে বা কর্ম দিয়ে নৌকা ভরে গেছে, মানে মহাকাল ভরে গেছে। এরপরে এখনো লহ আমায় করুণা ভরে, মানে কবিতার একটা পর্যায়ে দেখবো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, একটা মাঝি আসছে, মাঝির কাছে কৃষক মিনতি করতেছে, প্লিজ আমাকে তোমার নৌকায় নাও, নাহলে আমি ঝড় বৃষ্টিতে মারা পড়ে যাব, প্লিজ আমাকে নাও, আমার কর্মকে নিয়ে এসছো, এবার আমাকেও নাও।
সো এরকম একটা অবস্থা। ওই একটা জায়গা থেকে এই লাইনটা এসেছে যে এখন আমারে লহ করুণা করে। এখন কবিতার আক্ষেপ আমার কি বের করতে হবে, কবির আক্ষেপ। সো প্রথমটার মধ্যে আমি কবির আক্ষেপ পাই নাই, দ্বিতীয়টার মধ্যে রিকোয়েস্ট করতেছে প্লিজ আমাকে নৌকায় নাও, সো এটা রিকোয়েস্ট, এটাও তাহলে না। এরপরে গগনে গরজমে ঘন বর্ষা, আসমানে তোমার মেঘ চমকায় বর্ষা আসতেছে, এটা বলতেছে। সো এটার সাথে তো আক্ষেপের কিছু নেই, সো এটাও বাদ। তার মানে রইল বাকি গ, অ্যান্সার তাহলে তোমার গই দিব, তাই না? বাড়ির ব্যাখ্যাটা শুনি। ব্যাখ্যাটা হচ্ছে যাহা ছিল তাহা নিয়ে গেল সোনার তরী। সোনার তরী বলতে আমি এখানে কি বুঝাচ্ছি? সোনার তরী বলতে যে মহাকালের যে প্রতীকটা রয়েছে, মাঝি বা সোনার তরী দুইটাই বেসিক্যালি মহাকালের প্রতীক হিসেবে এখানে আখ্যায়িত হয়েছে। মহাকালটা যাহা ছিল, যাহা বলতে কি বোঝানো হচ্ছে, কবির যে কর্ম রয়েছে সে কর্ম। অর্থাৎ কবি বলছে হাল্লা রে আমার সব ধান লইয়া গেল, আমার সব কর্ম নিয়ে গেল মহাকাল, মহাকালেই তো সব রইলো, আমারও তো নিল না। এর মাধ্যমে কবির ভেতরে যে আক্ষেপের ভাবটা রয়েছে, সে আক্ষেপের ভাবটা এখানে আসলে প্রকাশিত হচ্ছে। কবি বলতেছে আমার সব কর্ম নিয়ে গেছে ভাই, আমার নেয় না, এই যে দুঃখ আমি কই রাখি। এক্স্যাক্টলি এইটা। সো কবির আক্ষেপটা এখানে প্রকাশিত হয়েছে। ডান। আচ্ছা এখানে দেখি আমার ছবি দেখা, যেটা আমি না, এই চেহারা সাথে আমার চেহারা মিলতেছে না, ইয়েস এটা আমি। সো এখানে আমার একটা কথা আছে তোমাদেরকে যে বলি, আমি জানি না তোমরা হচ্ছে কারা কারা আমাদের ফ্রি স্টুডেন্ট, একটু কাইন্ডলি এটা পোল করি, ফ্রি স্টুডেন্ট হলে ইয়েস দাও। আমি তোমাদেরকে একটা পোল দিছি, দেখো এই পোলে একটু কাইন্ডলি জানায় দাও তোমরা কারা কারা ফ্রি স্টুডেন্ট। পোলে পোলে ভোট দাও, এখানে লিখে লাভ নাই, লিখে লাভ নাই বাবা, লিখলে তো বুঝবো না। ওকে, তো তোমাদের জন্য একটা কথা বলি, তোমরা না এটা হলো বোকামি করো অনেকে। কি হচ্ছে কি বোকামিটা করো তোমরা, সুন্দর মতো কোর্সটা কি করো, 3000 টাকা কোর্সটা কিনে ফেলা একদম। আমি বারবার বলি বাপরে এই 3000 টাকা কোর্স কেনার দরকার নাই, কেন এত টাকা তোমরা খরচ করবা? কলেজে দেখা যায় যে একটা স্যারের কাছে বাংলা পড়ো 10 মাস 12 মাস ধরে প্রত্যেক মাসে তোমার 1000 টাকা, 10 মাস পরে 12,000 টাকা যায়, ওটা ডিফারেন্ট কেস। বাট তুমি যদি একটা সুন্দর কোড ইউজ করো, ফার্সিম এইচএসসি 27, তাহলে 3000 টাকার কোর্সটা 2000 টাকায় পেয়ে যাবা, 8 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট। তারপরেও তোমার যদি কলেজের স্যারের কাছে 12,000 টাকা দিয়ে পড়তে ইচ্ছা হয় পড়তে পারো, আমার আপত্তি নেই। বাট একটা বিষয় এখানে দেখো, কিভাবে আমরা কোর্সটা পারচেজ করব। আমরা গুগল ক্রোমে এসে 10ms লিখে সার্চ করব। 10ms লিখে সার্চ করে আমরা হলো একটু নিচে যাব, এই যে 10 মিনিট স্কুল ইংলিশ কি বলে আমাদের যে ওয়েবসাইটে আমরা চলে আসলাম। ওয়েবসাইটে আসার পরে আমরা ক্লাস 6 to 12 প্রেস করব। প্রেস করার পরে তুমি এইচএসসি তে পড়ো না, এইচএসসি তে প্রেস করো, তারপর একটু নিচে যাও, যাবতীয় জিনিসপত্র চলে আসতেছে, ঠিক আছে? সো আমি হলো গিয়ে সাপোজ আমাদের যে বাংলা কোর্সটা, শুধু বাংলা কোর্সটা কিনবো, সো বাংলা কোর্সে যাই, এখানে সবকিছু জিনিস দেওয়া আছে, কোর্সটি কিনুন, 3000 টাকার কোর্স, এগিয়ে যান, আমি দেই। দেখো মজার বিষয়, মজা মানে আমি লেজিটা খুব মজা পাই। দেখো এখানে কি আসছে, এখানে তোমার আছে কোর্সের প্রাইস হচ্ছে কি আমার 3000 টাকা। তো আমি এখানে প্রোমো কোড দিব, কি প্রোমো কোডটা দিব, ফারসিম এইচএসসি 27, আমার নামের প্রোমো কোড আছে। তারপর দেখো সাবমিট, বুম, 2000 টাকার কোর্স, 3000 টাকার কোর্স আমরা 2000 এ নিয়ে আসতেছি। সো জাস্ট এই যে প্রোমো কোডটা, এই প্রোমো কোডটা হলে মাথায় রাখবো, ফারসিমেথিস 27, জীবন যৌবন একদম সহজ হয়ে যাবে। ওকে, সো ডান। আর হচ্ছে কেন কথাবার্তা না বলি, আরো একটা আছে আমাদের হলো কি, পুরা যদি বিআই এর বান্ডেলটা কিনো, বাংলা ইংলিশ আইসিটি পুরাটা যদি কেনো, কোর্সের দাম 5500 টাকা, বাট বিআই এইচএস 27 দিলে কোর্সের দাম হয়ে যাবে 4500 টাকা, ঠিক আছে? আর আমরা এই রেটের কথাবার্তা না বলি, আমাদের পড়তে হবে কবিতা। তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, তোমরা কয়েকদিন পরে কেমিস্ট্রিতে একটা জিনিস লোকে দেখবা, সেটাকে বলো জৈব যৌগ বা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রিতে একটা হলো মৌলের নাম দেওয়া থাকে, মৌলের নাম দেওয়ার পরে সেই মৌলের চারপাশে এক্স্যাক্টলি এরকম
মানে অনেকটা 10-12টা হাত বের হয়, একটা হাত দিয়ে একটা বুঝে, এই হাত দিয়ে অক্সিজেন, এই হাত দিয়ে নাইট্রোজেন, এই হাত দিয়ে কার্বন ডাই অক্সাইড, এই হাত দিয়ে কিছু একটা, আমি যদি কেমিস্ট্রি গাই না, যা মাথায় আসে বললাম আর কি। সো অনেকগুলো হাত পা বের হয়। এক্স্যাক্টলি এই জিনিসটা আমাদের এই কবিতার মধ্যে হলো আমি করছি। আমি ভাবলাম খালি তোমরা কেমিস্ট্রির মতো কেমিস্ট্রিতে খালি হাত পা বের করবা, বাংলাতে তো তোমার হচ্ছে গিয়ে হাত পা বের করা যায়, ওই হাত পা বের করার টেকনিকটা এখানে নিয়ে আসতেছে। চলো, সব সাবজেক্টে কত লাগবে? তুমি যদি বাংলা ইংলিশ আইসিটি কেনো তাহলে 4500 টাকা লাগবে। সেক্ষেত্রে তোমার প্রোমো কোড হবে BEI HSC 27, তারাই তুমি 4500 টাকা কিনতে পারবা। তাও যদি ডাউট থাকে আমাকে নক দিও মেসেঞ্জারে, আমি তোমাকে ক্লিয়ার করে দিব। এখন আসলে আমরা ক্লাসে আসি। প্রথমে, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। দেখো, গগনে গরজে মেঘ, এখানে তোমার যে গগন শব্দটা রয়েছে এর মানে কি? এর মানে হচ্ছে কি আকাশ। তার মানে বাবারা আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই আকাশে মেঘ গজরাচ্ছে, গরজে মানে হলো তো গর্জন করছে। ঘন বর্ষা, ঘন বর্ষা মানে বর্ষার প্রকৃতির চিত্রকল্প বোঝাচ্ছে। বর্ষাকালে কি হয়? আকাশে মেঘ চমকায়, গর্জন করে, ওই যে বিষয়টা, এটা এখানে বেসিক্যালি বলা হচ্ছে। এরপর দেখি, কুলে একা বসে আছে নাহি ভরসা। কুলে, কুলে বলতে কি বুঝায়? কুলে বলতে তোমার হলো কুলে একা বসে আছে নাহি ভরসা, এখানে কুলে বলতে আসলে তোমার বুঝাচ্ছে নদীর তীর। কুলে বলতে বোঝানো হচ্ছে নদীর তীর, এবং কুলে একা কে বসে আছে এটা বলতে বোঝানো হচ্ছে কৃষক রূপী কবি বসে আছে। আচ্ছা, তোমাদেরকে আমি একটু পরে দুটো শব্দ বারবার বলা শুরু করব। একটা হচ্ছে গিয়ে আমার আক্ষরিক অর্থ, আর আরেকটা হচ্ছে গিয়ে আমার ভাবার্থ। বাবারা তোমরা কি আমাকে একটু বলতে পারবা যে আক্ষরিক অর্থ বলতে কি বুঝি আর ভাবার্থ বলতে আমরা কি বুঝি? আক্ষরিক অর্থ বলতে কি বুঝি আর ভাবার্থ বলতে আমরা কি বুঝি? আক্ষরিক অর্থ বলতে কি বুঝি আর ভাবার্থ বলতে আমরা কি বুঝি? একটু আমরা সবাই কি বলতে পারি? আক্ষরিক অর্থ বলতে কি বুঝি আর ভাবার্থ বলতে কি বুঝি? আচ্ছা, টিচার রক স্টুডেন্ট শর্ট কি করছি আমি? কল মি কিং। হাই কিং, কি অবস্থা তোমার? আচ্ছা বলো, আক্ষরিক অর্থ বলতে কি বুঝি, ভাবার্থ বলতে কি বুঝি? আচ্ছা বুঝি না, ওকে তোমাকে বলি। যদি হচ্ছে কি হলো বলি, আক্ষরিক অর্থ মানে একটা শব্দের শব্দের অক্ষর দিয়ে যে অর্থটা বোঝানো হয়, আর ভাবার্থ হলো ওটা হলো মানে ভেতরকার মিনিং। আচ্ছা, আমরা অনেক সময় হচ্ছে গিয়ে বলি না, কি বলে, বন্ধুর সাথে দুষ্টামি করে সোজা জিনিসটাকে তুমি হলো গিয়ে ব্যাকা জিনিস বানাইছো, ডাবল মিনিং করতেছো, বলি না? এক্স্যাক্টলি ওইটাই। ফর এন এক্সাম্পল, আমি হচ্ছে গিয়ে কি বলে কারোর সাথে খুব রাগ করছি, সাপোজ। বাসা বাড়িতে কিন্তু অনেক সময় যে পারিবারিক যে গ্যাঞ্জাম গুলা লাগে, পারিবারিক গ্যাঞ্জামের সময় কিন্তু এরকম হলো দেখা যাচ্ছে যে বাবা বা মা কারো সম্পর্কে গিয়ে বলতেছে মনটা চাচ্ছে ওর বাসাটাকে জ্বালাই দিয়ে আসি। মানে অনেক সময় পারিবারিক কোনো তোমার হলো গিয়ে গ্যাঞ্জাম চলছে বা ঝগড়া চলতেছে, তখন বলে না এক্ষুনি গিয়ে বাসাটা জ্বালাই দিয়ে আসবো, এক্ষুনি গিয়ে মাইরে লাল করে দিয়ে আসবো। অনেক সময় কিন্তু আমরা এই টাইপের কথা বলি বাসা বাড়িতে যখন ঝগড়াঝাটি লাগে। বলি কি বলি না? বলি কি বলি না? বলি আমরা। মিম বলতেছে হাই, হ্যালো মিম। আমরা কি এরকম বলি যে গিয়ে অমুকের বাসা জ্বালাই দিয়ে আসবো, মেরে লাল করে দিয়ে, মেরে তক্তা বানাই দিয়ে আসবো? লাল কম বলি, মেরে তক্তা বানাই দিয়ে আসবো। আমরা কি বলি? ভাইয়া আজ কয়টা পর্যন্ত ক্লাস হবে? আহারে, ওর মনে আমার ক্লাসটা ভালো লাগতেছে না। আরে বাবা বলো না, আমরা কি ধরনের কথা বলি? আচ্ছা হ্যাঁ, আচ্ছা বলি, হ্যাঁ। মাইশা বলতেছে হলো ও হলো গিয়ে বলে, ঠিক আছে। আচ্ছা, বাংলা মুভিতে বলে, বাট পারিবারিক অনেক ঝগড়ার সময় কিন্তু এই ধরনের কিন্তু আমরা বলতে দেখি। এখন আমি বলতেছি যে মেরে তক্তা বানাই দিয়ে আসবো, তোমার হচ্ছে গিয়ে কি বলে আগুন লাগাই দিব। মানে আসলে
আসলে কি আমরা করি? মানে আমরা যদি বলি তোমার বাসায় আমি আগুন লাগাই দিব, আসলে কি আমি ওর বাসায় গিয়ে আগুন লাগাই? ওর বাসায় গিয়ে কিন্তু আমি আগুন আসলে লাগাই না। তার মানে এই যে বিষয়টা আগুন লাগাই দিব, এটা হচ্ছে কি আক্ষরিক অর্থ যে আমি গিয়ে দিয়াস তাইবে আগুন লাগাই দিলাম। বাট আসলে আগুন লাগাই দিব মানে হচ্ছে তোমাদের মধ্যে ঝগড়া লাগাই দিব। হিন্দি সিরিয়াল গুলো আছে না, হিন্দি সিরিয়াল গুলো যেরকম হয় আগ লাগা দুঙ্গা, বাট আগ লাগায় দেয় না, কোন একটা ষড়যন্ত্র করে আসে, রাইট? এক্স্যাক্টলি এটা এখানে বোঝানো হচ্ছে। এইরকম এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় দেখা যায়, আরেকটা উদাহরণ দিই। অনেক সময় দেখা যায় যে মা যখন হচ্ছে আমরা ছোট থাকি, মারা কিন্তু লোকে বলে এত দুষ্টামি করিস, মনটা চাই তুলে একটা আছাড় মারি। এটা তো মনে হয় অনেক সময় অনেক মারাই বলছে। তো আসলে কি আমাদের মার আর তুলে আছাড় মারতো? তাই তো ধরতো, টেনিস বলের মতো ফালাই দিত। এরকম বেসিক্যালি করে না, তাই না? আছাড় মারে, আছাড় মারবো, ওটার আক্ষরিক অর্থ হচ্ছে ধরে এমনি ফালাই দেওয়া। বাট মারা সেটা করে না, মারা জাস্ট ভয় দেখায়। আছাড় মারার যে আক্ষরিক মানে মেইন অর্থটা ধরে ফালায় দেওয়া, এটাই হচ্ছে কি তোমার আক্ষরিক অর্থ। আবার আরেকটা বিষয় হচ্ছে জাস্ট ভয় দেখানো, তুলে আছাড় মারবো, ওইটাই হচ্ছে কি তোমার ভাবার্থ। অর্থাৎ একটা শব্দের মেইন যে মিনিংটা, ওই মিনিংটা বাদে অন্য কিছু মিন করলে সেটাই হচ্ছে কি ভাবার্থ। আর মেইন মিনিংটা হচ্ছে কি আক্ষরিক অর্থ। এক্স্যাক্টলি এইটাই এখানে আমরা কি বলতেছি, কুলে একা বসে আছে নাহি ভরসা। অর্থাৎ কুলে কে বসে আছে? কুলে কে বসে আছেন? কুলে তোমার কবি বসে আছেন, বাট তিনি এখানে মাঝি রূপে বসে আছেন। তার মানে এটার আক্ষরিক অর্থ হচ্ছে কি তোমার, সরি, কৃষক রূপে বসে আছেন। আক্ষরিক অর্থ হচ্ছে কৃষক, ভাবার্থ হচ্ছে গিয়ে কবি। কুলে একা বসে আছে নাহি ভরসা। দেখো, ভাবার্থে ধান নিয়ে অপেক্ষমান কৃষকের আশঙ্কা, অর্থাৎ কৃষক একটা ধান নিয়ে বসে আছেন, সেই বিষয়টা এখানে মূলত বলা হচ্ছে। গেল। এরপর দেখি, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। রাশি রাশি, রাশি রাশি বলতে প্রচুর বোঝানো হচ্ছে ভাড়া ভাড়া। ভাড়া হচ্ছে কি তোমার ধান রাখার পাত্র। এখানে অনেকগুলো ধান রাখার পাত্রকে ইন্ডিকেট করা হচ্ছে। কি? রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। সো ধান কাটা হলো সারা, ধান কাটা মানে ধান কাটা শেষ হয়েছে, এই জিনিসটা হলো কি আক্ষরিক অর্থ। তোমাকে এসে বললাম কার নাম নেই, কার নাম নেই, কার নাম নেই, কার নাম নেই। আচ্ছা, আমাকে কেন জানি ঐশী ইয়ো বলতেছে। আচ্ছা, অরূপ বড়ুয়া এ কথা বললো না ভাই, মারা যাবো। রবীন্দ্র সব দেখে ফেলে, লোকটা মরে গিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছে। আচ্ছা, আমি কিছু বলিনি, ওকে, দুষ্টামি করলাম। আসো, তো আমি কি বলতেছি, ধান কাটা হলো সারা। আমি অরূপকে গিয়ে বললাম, অরূপ আমার ধান কাটা শেষ হয়ে গেছে। অরূপ কি বুঝবে? আচ্ছা, ফার্স্ট ভাই ধান কাটে আসছে, সিম্পল। বাট অরূপকে বললাম, অরূপ ধান কাটা হলো সারা। অরূপ হচ্ছে হ্যাঁ ধান কেটে আসছেন, এখন বসেন, রেস্ট করেন। আমি তখন অরূপকে বলবো যে অরূপ ধান কাটা হলো সারা। অরূপ আবার বলবে ধান কেটে আসছেন, ভালো কথা, আপনি একটু অপেক্ষা করেন, বসেন, রেস্ট নেন। আমি আবারও বললাম, অরূপ এই ধান তো সেই ধান না রে, এই ধান হচ্ছে আমার গল্প, কবিতা, উপন্যাস, আমার সব উপন্যাস, গল্প, কবিতার লেখা শেষ। এটাই হচ্ছে বেসিক্যালি ভাবার্থ। আমরা এখানে ধান কাটা বলতে বোঝানো হচ্ছে আমন ধান বা আউশ ধান, কোন একটা ধান কাটা হয়েছে, কৃষকের কাজ শেষ। বাট অ্যাপারেন্টলি এখানে তোমার ভাবার্থে, ভাবার্থে কবি হলোকে বুঝাচ্ছেন তার সৃষ্ট গল্প, কবিতা, উপন্যাস। এক কথায় কবির যতগুলো কর্ম রয়েছে সে কর্মের কথা এখানে মূলত ইন্ডিকেট করা হচ্ছে। কবির যাবতীয় যে কর্ম রয়েছে সে কর্মের কথা এখানে ইন্ডিকেট করা হচ্ছে। ওকে, এরপর দেখি ভরা নদী খুর ধারা। ভরা নদী মানে নদীর অনেক স্রোত, খুর ধারা, খুরের মতো ধারালো যে প্রবাহ বা স্রোত। এই জায়গা থেকে আমি একটু আমার লাইফের অনেক বড় একটা কষ্টের কথা তোমার সাথে শেয়ার করি। এটা হচ্ছে কি ক্ষুরধারা নদী আমি আসলে দেখছি। কিভাবে দেখছি? তোমার যমুনা নদী, যমুনা নদীর স্রোত কিন্তু অনেক তীক্ষ্ণ, অনেক ধারালো। যমুনা নদীর স্রোতে আমার নিজের আপন নানার যে বাড়ি, মানে আমার যে নানা ভাই, আমার নানা ভাইয়ের যে বাড়ি, নিজস্ব যে জমি, সে যমুনার পেটে হলে চলে গেছে। যমুনার কারণে কিন্তু আমার নানা বাড়ি বেসিক্যালি সিরাজগঞ্জে, সিরাজগঞ্জে কিন্তু প্রায় সময় যমুনার কারণে ভাঙ্গন হয়। ঠিক আছে, যমুনা নদীর খুর ধারা স্রোতের কারণে ভাঙ্গন হয়। তো ভাঙ্গন হইতে হইতে আমার যে নানা বাড়ি ওই যমুনার পেটের মধ্যে চলে গেছে। তো এখন আর সিরাজগঞ্জ ভাবে যাওয়া হয় না, বাট আগে যখন হলো কি ভেঙে চলে যাবার পরও যখন যাওয়া হইতো,
তখন হচ্ছে আমার মানে ওই এরিয়াতে যারা পরিচিত রয়েছে তারা হলো বলে যে চর জাগে না, যমুনার চর, চর জাগলে বলে ওই চরের জায়গায় হচ্ছে তোমার নানা বাড়ি ছিল, এরকম একটা অবস্থা। আমি আমার নিজের নানা বাড়ি কখনো চোখেও দেখিনি, মানে পরবর্তীতে অ্যাকচুয়ালি শুনছি যে ওই চরটা ছিল বেসিক্যালি আমার নানা বাড়ি। কারণ যমুনা নদীর খুর ধরার কারণে বা হচ্ছে কি তোমার তীক্ষ্ণ যে ধারালো স্রোত রয়েছে, ওই স্রোতের কারণে এই ধরনের অসংখ্য আমরা নদী ভাঙ্গন দেখি। খুর ধারা প্রথমে বুঝাই, খুর ধারা জিনিসটা তীক্ষ্ণ স্রোত, বাট এখানে তোমার তীক্ষ্ণ বিষয়টা কিভাবে আসে, খুর দিয়ে ছেলেরা শেভ করে না, তোমাদের আব্বুরা বা বড় ভাইরা শেভ করে না যে খুর দিয়ে বা রেজার দিয়ে বা ব্লেড দিয়ে, ওটাকে বলে খুর। ওটা কিন্তু অনেক ধারালো, ঠিক আছে, পচত করে দিলে গলা কেটে যেতে পারে। তো যাই হোক, ওই খুর ধারা বলছে খুরের মতো যার স্রোত ধারা, সেটাই হচ্ছে তোমার খুর ধারা। খরপরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা। খরপরসা মানে ধারালো বর্ষার মতো, অর্থাৎ নদীর স্রোত ধারালো বর্ষার মতো। কাটিতে কাটিতে ধান এলো বরসা, অর্থাৎ কাটিতে কাটিতে বলতে এখানে বোঝাচ্ছে এই যে নিরন্তর ভাবে গল্প কবিতা উপন্যাস লিখতে লিখতে বর্ষা চলে আসে, এরকম একটা অবস্থা। ডান। সো মোটামুটি এতটুকুই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সিরাজ হচ্ছে কোথায়, আমার বেসিক্যালি বনবাড়িয়াতে বলে, অনেকদিন ধরে যাওয়া হয় না, ওটা আশেপাশে কোন একটা জায়গায় অ্যাকচুয়ালি। ওকে কুল। সো আগাইতাম সামনের দিকে। আচ্ছা, কাটিতে কাটিতে ধান এলো বরসা, কাটিতে কাটিতে ধান এলো বরসা, এলো বরসা। আমরা তো ভাবতেছি আহারে বর্ষাকাল চলে আসছে, এখন খিচুড়ি আর ইলিশ মাছ খাবো, বাট এটা তো তোমার আক্ষরিক অর্থে বর্ষা চলে আসলো। কিন্তু বর্ষা বলতে এখানে বোঝানো হচ্ছে মৃত্যুর সময়, অর্থাৎ কবি বলছেন আমি কাটিতে কাটিতে ধান এলো বরসা, এলো বরস কাটি মানে ধান কাটতে কাটতে বর্ষা চলে আসছে, তুমি আমি খিচুড়ি মাংস খাবো। আর কবির জন্য নাটক উপন্যাস লিখতে লিখতে তার সারা জীবন অতিবাহিত হয়ে গিয়েছে এবং কবির মৃত্যুর সময় চলে এসেছে। কবি এখন মারা যাবে কিন্তু কবির কর্মগুলো রয়ে যাবে। দ্যাটস ইট, এটা এখানে বেসিক্যালি বলা হয়েছে। গেল এই যে আক্ষরিক অর্থ ভাবার্থে, কারণ সবকিছু দেওয়া রয়েছে। ডান। ওকে, এরপর দেখি ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কি বোঝানো হয়েছে। আমি কিন্তু এতক্ষণ ধরে দেখা করছি, চট্টগ্রাম বোর্ড 2022 একটা প্রশ্ন। দেখো, ফসলের কাজ সম্পূর্ণ হওয়া, কর্মের পরিণতি, কর্মময় জীবন, ফসল তোলার তারা। অ্যান্সার দাও তো। ও, আমি যে পড়লেন এটা আমি খেয়ালই করিনি, সরি। অ্যান্সার দাও। ধান কাটা হলো সারা চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? চরণটির মাধ্যমে কোন ভাব প্রকাশ পেয়েছে? ওকে, আশিক থার্ড হয়েছে। আরে শাবাশ। ওকে ডান। সো এটার অ্যান্সারটা হচ্ছে কি আমি দিচ্ছি, তার আগে আমি আগে একটু লিডার বোর্ডটা পড়ি, তাই না? পড়া দরকার। মনে হচ্ছে ছেলেরা একটু লজ্জা লজ্জা পেয়ে ভালো করেছে। ওকে, কই আশিক তুমি বলে থার্ড হইছো, তুই তো নাই। আমি খুশি হয়ে গেছিলাম যে ছেলেরা আমার ইয়া হয়েছে। 10th হয়েছে সনজিদা, 9th হয়েছে মারিয়া, 8th হয়েছে জান্নাত, 7th হয়েছে ইসরাত জাহান, 6th হয়েছে মরিয়ম, 5th হয়েছে ফাতেমা, 4th হয়েছে আফসানা, 3rd হয়েছে রাইসা, 2nd হয়েছে লামিয়া, 1st হয়েছে ফারজানা সুলতানা।
কই ভাই আমার ছেলে স্টুডেন্টরা কই, আমার একটু বলো, আমাকে একটু বলো বাবারা, তোমরা কোথায়? আবার কে জানি হলো একটু আগে বললো খালি বলে ফিমেল স্টুডেন্টদের কমেন্ট পড়ছে। আরে বাবা তোমরা তো কমেন্টই করতেছো না, ইয়াতেও নাই, কি বলে আমার টপ লিস্টেও নেই। দুঃখের বিষয়, লজ্জার বিষয়। সালারা আলাদানি করো, ওদেরকে একটু হটাও এখান থেকে। দেখি, ধান কাটা হলো সারা, ধান কাটা হলো সারা, সরি, ধান কাটা হলো সারা এর মাধ্যমে বোঝানো হচ্ছে কর্মের শেষ। কর্মের শেষ অর্থাৎ তোমার কাজ শেষ হয়ে গেছে। কাজ শেষ হওয়ার পরে এই কাজের কিন্তু একটা পরিণতি থাকে। ফর এন এক্সাম্পল, আমি তোমাদের পড়াই, আমি তোমাদের হচ্ছে গিয়ে ক্লাস নেই, আমি মারা গেলাম, আমি মারা গেলাম, আমার কিন্তু কর্মের শেষ, আমি কিন্তু আর কখনো তোমাদের সাথে ক্লাস দিতে পারবো না। দেখো মানে একটু ডিপলি চিন্তা করো, আমি আজকে এই মুহূর্তে তোমার সাথে ক্লাস দিচ্ছি, বাট আজকে আমি মারা গেলাম, আমি আগামীকালকে পরশুদিন আর কোনোদিন ক্লাস দেব না তোমার। আমার সব ক্লাসগুলো অন্য কারোর নামে অ্যাসাইন হয়ে যাবে, সে এসে ক্লাস নেবে। আমার অস্তিত্ব হয়তো আগামী 6-7 দিন তোমাদের ভিতরে থাকবে, এরপরে আমিও হারায় যাব, তোমাদের হয়তো মনেও আর থাকবে না। বাট আমার যে প্রিভিয়াস ক্লাসগুলো ছিল, যে ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগতো করতে, হয়তো আমার এই ক্লাসটা থেকে সিদ্ধান্ত নিয়েছো যে এই কোর্সে ভর্তি হবা, ভর্তি হবার পরে হয়তো তুমি অনেক ভালো রেজাল্ট করলা, তখন হয়তো কোনো একদিন 7-8 বছর পর তোমার মনে হবে ইস ফারসিন ভাইয়ের ওই সোনার যে ক্লাসটা করছিলাম, যেই কোর্সে ভর্তি হয়ে আমি ভালো করতে পারছিলাম, তখন কি আমার কথা মনে হবে। তার মানে এটা কি, এটা হচ্ছে কি আমার যে ক্লাসগুলো রয়েছে, আমার এই ক্লাসটার পরিণতি, আমার এই ক্লাসটার পরিণতি তোমার এই কোর্সে ভর্তি হওয়া, পরবর্তীতে ভালো রেজাল্ট করে আমাকে হয়তো পুনরায় আবার স্মরণ করা। ঠিক আছে, এটা এখানে বলতেছে মানুষ যখন মারা যায়, এই কবিতার মধ্যে আসলে এটাই বলতেছে, মানুষ যখন মারা যায় তার যে কর্মগুলা, তার কর্মগুলো ওখানে শেষ হয়ে যায়, বা তার কর্ম যদি ভালো হয় সেটার পরিণতি অনেক দিন পর্যন্ত অ্যাকচুয়ালি বিদ্যমান থাকে। ঠিক আছে, গেল। এরপর দেখি, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। একখানি ছোট ক্ষেত মানে এরকম একটা সিনারিও বোঝানো হচ্ছে। আমি তোমাদেরকে একটু দেখাই বিষয়টা, একটু তোমাদেরকে একেই দেখাই। আমার কিন্তু আঁকা উকি অনেক খারাপ, বুঝছো? তোমরা প্লিজ একটু হাসাহাসি করো না, হাসাহাসি করলে আমি মনে খুব কষ্ট পাবো, বাট তাও হচ্ছে তোমাদেরকে একটু একে দেখাই। ঠিক আছে, আমার আঁকার হাত খুবই জঘন্য, খুবই জঘন্য, বাট তাও তোমাদেরকে একটু একে দেখাই। ফর এন এক্সাম্পল, কবি যে জায়গাটার কথা বেসিক্যালি বর্ণনা দিচ্ছেন, কবি যে জায়গাটার কথা হলো গিয়ে বর্ণনা দিচ্ছেন, সেই বর্ণনাটা এরকম হলো গিয়ে একটা জায়গা দেখা যাচ্ছে তোমার এই দিকে, এদিকে হয়তো কিছু গাছ রয়েছে, তারপর হচ্ছে এদিকে কিছু গাছ রয়েছে, এরকম কিছু গাছ আছে। এই তারপর এই যে জায়গাটা আছে, সাপোজ তোমার এইখানে, এই জায়গাটায় তোমার হলো কি ছোট্ট কিছু ক্ষেত রয়েছে, সাপোজ এই যে এরকম, এই যে ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছ, সাপোজ হচ্ছে কি এটা তোমার ক্ষেত। এই যে জায়গাটা আছে এইটার চারপাশে, এটা যে তোমার চারপাশ রয়েছে, চারপাশ তোমার হলো কি পানি দিয়ে ঘেরা, এটার চারপাশে তোমার পানি দিয়ে ঘেরা। ঠিক আছে, পানি দিয়ে হলো কি ঘেরা, পানি দিয়ে ঘেরা রয়েছে। এখন দেখা যাচ্ছে এই নদীর কিনারে, এই নদীর কিনারে একজন হলো গিয়ে বসে রয়েছে, এই নদীর কিনারে একজন হলো গিয়ে বসে আছে, যে হলো তোমাদের ওই যে লোকটা রয়েছে, যে তোমার কৃষক বা হলো কবি, সে কবির কথা বোঝানো হচ্ছে। এই লোকটা হলো কি দেখতেছে আকাশে হচ্ছে কি তোমার ঘন মেঘ সৃষ্টি হচ্ছে, আকাশে তোমার ঘন মেঘ সৃষ্টি হচ্ছে, এবং ওই মেঘের কারণে চারদিক অনেক বেশি গ্লুমি একটা ভাব তোমার চলে আসছে। তো সবকিছু মিলায় দেখা যায় যে সে খুব চিন্তিত, এবং তার যে চারদিক রয়েছে, তার চারদিকে কিন্তু প্রচুর পানি, তার চারদিকে কিন্তু প্রচুর পানি, সে চারদিকে কিন্তু পানিই দেখতে পাচ্ছে, শুধু পানিই দেখতে পাচ্ছে, এবং সে মনে করতেছে যে কোনো মুহূর্তে তার একটা ভরাডুবি হতে পারে।
সো এই নীল অংশ যদি হলো পানি হয়, মাঝখানে যে হলুদ পার্টটা আছে, ছোট্ট একটা জায়গা না, ছোট্ট, খুবই কিন্তু ছোট্ট একটা জায়গা। এই ছোট্ট একটা জায়গায় তোমার এই মানুষটা ধান ফলাইছে, কাজ করছে। এইখানে একটা জিনিস বুঝো, এই যে তোমার নদীর যে পানিটা, নদীর পানি বলতে আসলে সমগ্র যে জীবন রয়েছে, মানে সবকিছু মিলায় বোঝানো হচ্ছে এই পৃথিবীতে, এই পৃথিবীর যে বিষয়টা, এই পৃথিবীর বিষয়টাকে বোঝানো হচ্ছে তোমার নদীর পানি দ্বারা। তার মধ্যে ছোট ক্ষেত, সংক্ষিপ্ত একটা সময়ের জন্য তুমি এই পৃথিবীতে আসছো, এবং তুমি এই পৃথিবীতে এসে এই যে সোনার ধানগুলা হলো গিয়ে ফলিয়েছ। তার মানে এখানে যে নদীর পানিগুলা রয়েছে সমগ্র পৃথিবী, সেই পৃথিবীর ছোট্ট একটা জায়গায় এই হলুদ অংশটুকু ছোট একটা ক্ষেতে তুমি আসছো, এবং সেই জায়গাটাতে এসে তুমি কিছু কর্ম করেছো, কিছু সোনার ধান ফলিয়েছো। তার মানে তুমি আসলে একা। একটু তুমি চিন্তা করো, তুমি যখন জন্মগ্রহণ করো তুমি তো একাই আসো, তোমার সাথে কি অন্য কেউ, ভাই বন্ধু বান্ধব কেউ আসে? আসে না। তারপর আসো, বড় হও, স্কুলে যাও, ফ্রেন্ড হয়, সার্কেল হয়, আরো বড় হও, পড়াশোনা শেষ করো, বিয়ে করো, তারপর হচ্ছে পরিবার লোকের সৃষ্টি করো, তারপর বুড়া হও, বুড়া হওয়ার পর তুমি মারা যাও। এবং মজার বিষয়, তুমি যখন মারা যাও, তোমাকে যখন হচ্ছে গিয়ে মানে কবরে রেখে আসতে যায় বা দাহ করতে যায়, তুমি কিন্তু একাই কবরে চাপা পড়ো, তুমি কিন্তু একাই দাহ হও, তোমার সাথে কিন্তু আর কেউ থাকে না। অর্থাৎ তুমি আসো একা, তুমি যাও একা। কবি এটাই বুঝাচ্ছেন। এই যে পরের যে তোমার লাইনটা, একখানি ছোট ক্ষেত আমি একলা, এটা দিয়ে আসলে কবি এটাই বুঝাচ্ছেন, আসলে আমি আমার কর্মগুলোকে নিয়ে একা আছি, আমি একা কর্মগুলো সাধন করেছি, এখন আমার মৃত্যুর সময় চলে আসতেছে, আমি হয়তো পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আমার এই কর্মগুলা রয়ে যাবে। এই কর্ম যেগুলো এতদিন আমার সাথে ছিল, সে কর্মটা এখন আমাকে ছেড়ে চলে যাচ্ছে। এই যে ম্যাটারটা, এটা এখানে বেসিক্যালি বোঝানো হচ্ছে। দেখো, আমি একলা, এখানে তোমার আমি বলতে সাধারণত বোঝানো হচ্ছে কৃষক, আর ভাবার্থে বোঝানো হচ্ছে তোমার শিল্পদ্রষ্টা কবি, শিল্পদ্রষ্টা কবি। ওকে, ডান। আচ্ছা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, আমি একলা। তো গেল, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, চারিদিকে বাঁকা জল, বাঁকা জল বলতে কাল স্রোত, অর্থাৎ যে স্রোত তোমাকে ধ্বংস করে দেয়, যে স্রোত তোমাকে শেষ করে দেয়, অর্থাৎ মৃত্যুর আগমনী বার্তা, যে বার্তা শুনলে তুমি বুঝতে পারো ইটস টাইম টু অ্যান এন্ড, আমার হয়তো সময় চলে আসছে, আমি হয়তো আর থাকতে পারছি না এই পৃথিবীতে, এরকম একটা অবস্থা। চারিদিকে বাঁকা জল করেছে খেলা, এরপরে দেখি পরপারে দেখি আঁকা। ডান। সো মোটামুটি এখানে দেখো, এরপরে দেখি আমাদের করিছে খেলা, ধান ক্ষেত্রে ছোট, চারিদিকে বাঁকাচল করিছে খেলা, ধান ক্ষেত্রে ছোট দ্বীপের আঙ্গিকে চিত্রিত, তার পাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা, নদীর বাঁকা জলস্রোতের বিস্তৃত ছোট ক্ষেত্রকুর আশু বিলীয়মান হওয়ার প্রতি ইঙ্গিত রয়েছে এখানে। এই যে এখানে বলা হচ্ছে, এই যে তোমার বাঁকা জলগুলো রয়েছে, বাঁকা জলগুলো দিয়ে ছোট ক্ষেত্র তোমার শেষ হয়ে যাবে। অর্থাৎ বাঁকা জল বলতে কি বোঝানো, বুঝিয়েছিলাম তোমার পৃথিবী বা মহাকাল। ছোট ক্ষেতটা বলতে কি বুঝিয়েছিলাম, ছোট্ট একটা জায়গায় তুমি আসছো, মানে তুমি, আর এই ছোট ক্ষেতের মধ্যে এই ক্ষেতের ফসলগুলো তোমার কর্ম। তার মানে মহাকাল তোমাকে আসলে খেয়ে ফেলতেছে, পৃথিবীর নিয়ম অনুযায়ী তুমি এখন বিলীন হয়ে যাচ্ছ, বা তোমার যে কর্মটা, এই কর্মটা ঠিকই বিদ্যমান থাকবে। ঠিক আছে, ক্লিয়ার আমরা বাবারা? এতটুকু বুঝতে পারছি? এই যে নদীর অপর পাশে ভাবার্থ মৃত্যুর পর, মৃত্যুর পরের কথা বলা হচ্ছে বা মৃত্যুর কথা বলা হচ্ছে। আমরা কি এতটুকু ক্লিয়ার সবাই? না রে বাবা, ক্লাসটা রেকর্ড থাকবে না, যা করার এখনই করতে হবে। আমরা কি এতটুকু ক্লিয়ার? একটু কাইন্ডলি জানাও তো সবাই। 9:30। ক্লাস 9:30 পর্যন্ত হবে।
আচ্ছা, ওকে, আমরা অনেকে দেখতে পাচ্ছি ক্লিয়ার, ভেরি গুড। ওকে, ডান 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 ডান, সেরা। তোমরা কি প্রোমো কোডটা একটু বলবা? ওকে, প্রোমো কোডটা বস, কেন সময় কেন কমাবো, ক্লাস ভালো লাগছে না? আচ্ছা, প্রোমো কোডটা না, দাঁড়া, প্রোমো কোডটা আমি বলে দিচ্ছি। প্রোমো কোডটা হচ্ছে এইটা, ফারসিম এইচএসসি 27। এটা হচ্ছে প্রোমো কোড, খুবই সিম্পল, আমার নাম লেখো, এরপর ব্যাচের নাম বসায় দাও, শেষ। মুমতাহিনা না মুহতাহনিমা, নামটা পড়তে পারি না। তোমার হচ্ছে ওর বলে খুব ঘুম লাগছে। ঠিক আছে, এই তো প্রোমো কোড ফার্স্ট এম এইচএসসি 27, ধুম ধারাক্কা ভর্তি হয়ে যাও, ধুম ধারাক্কা, একদম 100 100। ঠিক আছে, ডান। সো আগাই সামনের দিকে। তরু ছায়া মুশি মাখা গ্রাম খারি মেঘের ডাকা প্রভাত বেলা, এপারে তো ছোট ক্ষেত আমি একেলা। আচ্ছা, এইবার আমি একটু এই জায়গায় চলে আসি, ছবিটা আজকে বারবার দেখাবো, এখানে ভালোই করছি। আচ্ছা, এই তোমার ছবিতে একটা জিনিস আছে, জিনিসটা হলো এই লোকটা এইখান থেকে তোমার একটা একটা তোমার গ্রাম দেখতে পাচ্ছেন। ঠিক আছে, একটা তোমার কি দেখতে পাচ্ছেন, একটা তিনি গ্রাম দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি একটু ইয়া করে, আচ্ছা, ডান, তিনি এখান থেকে একটা গ্রাম দেখতে পাচ্ছেন। এখান থেকে তিনি একটা হলো গ্রাম দেখতে পাচ্ছেন। এই যে তোমার গ্রামটা, এই গ্রামের মধ্যে দেখা যায় যে তোমার অনেক কিছু হলো রয়েছে। এই গ্রামের মধ্যে সে ধরো, আচ্ছা, এখানে তোমার হলো গাছ আছে, এখানে তোমার গাছ রয়েছে। তারপর এই যে গ্রামের যে এই জায়গাটা আছে, এখানে তোমার কিছু এখানে কিছু তোমার হলো বাড়ি রয়েছে। তো বাড়ির এখানে দেখা যায় যে কলা গাছ রয়েছে। সো এখানে তোমার কিছু হলো আরো কিছু বাড়ি রয়েছে আর কি। সো দেখা যাচ্ছে এই একটা হলো গ্রাম, এই সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। মানে এই লোকটা এখান থেকে এই গ্রামটাকে দেখছেন। বেসিক্যালি এই গ্রামটা হলো এই লোকটার গ্রাম, যেখানে সে থাকতো, মানে কৃষকটার গ্রাম যেখানে সে থাকতো। কবির এখানে গ্রাম দেখার মানে হচ্ছে কবি বুঝতে পারতেছে মৃত্যু তার কাছাকাছি চলে আসছে। সে আসলে তার যে স্বাভাবিক জীবন, তার যে পরিবার, তার যে স্বজন, তার যে নিজস্ব একটা পৃথিবী, সেখানে আর কখনো যেতে পারবে না। দ্যাট মিনস দ্যাট মিনস কবির মৃত্যু এগিয়ে আসছে। এই জন্য কবি বলতেছেন তরু ছায়া মসি মাখা, তরু ছায়া মসি মাখা, তরু ছায়া মসি মাখা, অর্থাৎ ওই যে গ্রামটা, ওই গ্রামটা তরু ছায়া মসি মাখা, মানে গাছপালা দিয়ে হলো ভরা, লাইভলি। আমরা হচ্ছে কি কোনো কিছু যদি দেখি লাইভলি, খুব যদি দেখি যে ইন্টারেস্টিং লাগতেছে, আমরা বলি না বাহ কি সুন্দর, কি সুন্দর, সতেজ, সতেজ ওয়ার্ডটা বলি না, এক্স্যাক্টলি। সো এখানে তরু ছায়া মসিমাখা বলতে আসলে আমরা বলতেছি লাইভলি বা সতেজ। ঠিক আছে, কবি বলছে আরে এত কষ্ট করলাম, এত গান কবিতা লিখলাম, আমি মরে যাচ্ছি, আমার এই লাইভলি জীবনটাকে আর কখনো পাবো না, আমার শুধু কর্মগুলাই থাকবে, বা আমি আর এখানে থাকতেছি না। এই যে আক্ষেপটা, এই যে কষ্টটা, এই জিনিসটা কবির মধ্যে বেসিক্যালি বিদ্যমান। গ্রামখানি মেঘে ঢাকা, এই জায়গা থেকে তোমার হলো বলতেছে যে বর্ষার কারণে
আকাশে হলো গিয়ে মেঘ জমেছে, মেঘের কারণে তোমার গ্রামখানি ঢেকে গেছে। বাট এইটার ভাবার্থ হলো কবির মৃত্যু ধীরে ধীরে এগিয়ে আসছে কবির সামনে, কবির স্বাভাবিক জীবনটা আস্তে আস্তে কালো অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে, কারণ কবি আসলে আর এই মহাকালের যে তোমার রূঢ়তা, হিংস্রতা, সেখান থেকে আর তোমার বাঁচতে পারছে না। দ্যাটস অল। গেল। এরপর দেখো তোমার প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা। এখানে তোমার এপারেতে ছোট ক্ষেত আমি একলা বলতে কি বোঝানো হচ্ছে, তোমার হলো কবি যে জায়গায় হলো বসে আছে তার যে তোমার ব্যক্তিগত জীবনটা মানে হচ্ছে কি বলে কর্ম নিয়ে, সেটার কথা বোঝানো হয়েছে। তো দেখো এই যে লাইনটি একটু আগে বলছিলাম, পৃথিবীতে সবাই একাই আসে আবার একাই চলে যায়, এটা এখানে বলা আছে। আচ্ছা, সোনার তরী কিসের প্রতীক? সোনার তরী কিসের প্রতীক? যৌবনের, জীবনের, কৃষকের নাকি কর্মের? সোনার তরী কিসের প্রতীক? সোনার তরী কিসের প্রতীক? সোনার তরী কিসের প্রতীক? অ্যান্সার দাও। ওকে, ডান। তো সোনার তরী কিসের প্রতীক? আমরা এটা দেখতে পেলাম। সো এটার অ্যান্সার হচ্ছে কি তোমার দেখো জীবনের প্রতীক। খুবই সিম্পল, যে সোনার তরী আসলো, সোনার তরী এসে কবির কর্মগুলাকে নিয়ে চলে গেল, অর্থাৎ জীবন কবির কর্মগুলাকে নিয়ে চলে গেল। তাই সোনার তরী হচ্ছে কি তোমার কিসের প্রতীক? জীবনের প্রতীক। আচ্ছা বাবারা, একটা জিনিস দেখো, প্রথমত এটা যৌবনের প্রতীক না, কারণ এখানে যৌবন নিয়ে কথাই বলা হয়নি পুরো কবিতায়, এটা হইলো কে বাদ। কৃষকের না, এখানে তোমার কৃষক বলতে আসলে তোমার কবিকে বোঝানো হয়েছে, বাট এখানে কবির নাম তার কিছু আসে নাই। তো কৃষক বাদ। কর্ম, কর্ম বলতে আসলে তোমার সোনার ধানকে বোঝানো হয়। এই কবিতায় সোনার ধান হলো গিয়ে আমার কর্ম, সোনার ধান হচ্ছে কর্ম। সোনার তরী বলছে, তার মানে এটাও না, তার মানে সোনার তরী হচ্ছে কি বেসিক্যালি কি জীবন, সোনার তরী কি জীবন। আমরা বুঝতে পারছি কেন হচ্ছে কি সোনার তরীর জীবন হলো, কর্ম হলো না। আমাদের দেখলাম অনেকে কর্ম লিখছো, তাই বেসিক্যালি এটা বলছি। ক্লিয়ার? আমরা নাসরি কবির নিয়ে নিলাম নাম, উম্মে হাবিবা র্যাঙ্ক 5, ভেরি গুড, কংগ্রাটস। আচ্ছা ওকে, আলদিরার বোর্ড না পড়ি, অনেক কিছুই বাকি রয়েছে পড়ানো। সো আমরা কিন্তু অলরেডি একটা জিনিস দেখে ফেলছি, তাই না, যে আমাদের যদি ফার্সিম HSC 27 এই প্রোমো কোডটা ইউজ করো, you will get 1K discount and the course price will be 2K বা 2000। বাট একই সাথে তুমি যদি আমাদের BEI ফুল কোর্স কিনতে চাও, বাংলা ইংলিশ আইসিটি, তাহলে কি হবে? তুমি যদি বাংলা ইংলিশ আইসিটি ফুল কোর্সটা কিনতে চাও, আমি হলো গিয়ে একটু আগে যেটা দেখাইলাম, তো আমি তোমাদেরকে হলো গিয়ে দেখাই, বাংলা ইংলিশ আইসিটি ফুল কোর্স যদি কিনতে চাও, তুমি আমাদের ওয়েবসাইটে চলে আসবা। ওয়েবসাইটে চলে এসে ক্লাস 6 to 12 এ যাবা, HSC তে যাবা। যাওয়ার পরে তুমি দেখো, আমি একটু নিচের দিকে নামি, এই যে BEI শুরুতেই রয়েছে, এটা BEI তে গেলা। তো BEI তে যাওয়ার পরেই দেখো হচ্ছে গিয়ে কোর্সের দাম তোমার 6000 টাকা। আমরা অলরেডি 500 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখছি, বাট মনটা চায় আর একটু যদি ডিসকাউন্ট পাই তাহলে তো আমার জন্য ভালো হয়ে যেত, ঠিক না বেঠিক? ঠিক। সো আমি যদি এবার ডিসকাউন্টটা হলো কি নিতে চাই, তাহলে কি করতে হবে? এই প্রোমো কোড যোগটা হলো কি নিতে হবে। নেওয়ার পরে লিখবো BEI HSC 27, তারপরে এন্টার। এন্টার দেওয়ার সাথে সাথে আমার 6000 টাকার কোর্স হয়ে যাবে 4500 টাকা।
6,000 টাকা হয়ে যাবে আমার 4,500 টাকা। তার মানে ফার্স্ট এইচএসসি 27 দিয়ে তুমি 1,000 টাকা ডিসকাউন্টে শুধু বাংলায় ভর্তি হতে পারবা, আর বিআই এইচএসসি 27 দিয়ে তুমি 1,500 টাকা ডিসকাউন্ট, ও মাই গড, 1,500 টাকা ডিসকাউন্টে তুমি কিসে ভর্তি হতে পারবা? পুরা বাংলা ইংলিশ আইসিটি কোর্সে ভর্তি হতে পারবা, যেখানে তুমি কলেজের স্যার বা অন্য কোনো জায়গায় পড়তে গেলে বাংলার জন্য মান্থলি 1,000 টাকা, ইংরেজির জন্য 1,000 টাকা, আইসিটির জন্য 1,000 টাকা। সে ধরো সবগুলা স্যার তোমাকে হলো গিয়ে 10 মাস হলো পড়াবে, 10 মাসে ইচ সাবজেক্টে 10 করে 30,000 টাকা লাগবে। বাট সেখানে তুমি মাত্র 4,500 টাকায় বাংলা ইংরেজি আইসিটি 8 মাসের মধ্যে পুরা কোর্স কমপ্লিশন পাচ্ছ। হিউজ অ্যাচিভমেন্ট, হিউজ অ্যাচিভমেন্ট, হিউজ অ্যাচিভমেন্ট। সো কিপ ইট ইন ইউর মাইন্ড। ডান। সো আর কথাবার্তা না বলি আমরা মূল কবিতার দিকে আবার চলে যাই। আচ্ছা, সো দেখি। তো এরপরে কবি হুট করে দেখে, গান গেয়ে তোরি বিয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। অর্থাৎ কবি দেখতে পাচ্ছেন ওই ভরা নদীর মধ্যে, ভরা নদীর আর আচ্ছা একজন বলছে কম বলে ফেললেন ভাইয়া। হ্যাঁ রে বাবা আমি জানি, আমি একদম কমটাই বলছি। আমার নিজেরই খেয়াল আছে, আমি আমার কলেজে পার সাবজেক্ট এক স্যারের কাছে মেবি 1,500 দিয়ে পড়তাম, এক স্যারের কাছে 2,000 দিয়ে পড়তাম। ওই টাইমে তো আসলে এরকম এডটেক ছিল না, বা তোমাদের আমরা অ্যাকচুয়ালি তোমাদের মতো লাকি না রিগার্ডিং স্টাডি, বিকজ তোমরা ভাই 24/7 সাপোর্ট পাও, এবং তোমরা কাদের কাছে সার্ভ করো? আমাদের কাছে সার্ভ করো, আমাদের মোটামুটি ইয়াং। সো তোমাদের কোনো ডাউট থাকলে ইউ মে আস্ক, অ্যাক্সেসটা দিক। অনেক স্টুডেন্ট আমাকে নক দেয়, আই ফিল রিয়েলি গুড, ওরা নক দিচ্ছে আমি সলভ করে দিচ্ছি, বাট আমাদের সময় অ্যাক্সেস ছিলই না। ইট উইল ভেরি ফ্র্যাঙ্ক, এটা তোমাদের কাছে অদ্ভুত লাগতে পারে, আমি যে বাংলা পড়াই, বাংলার মধ্যে তোমাদের দুটো টপিক রয়েছে, এর মধ্যে বিদ্রোহী একটা, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্রের সমাস। এই দুটো জিনিস আমি যখন 10 MS হলো গিয়ে জব করা শুরু করি, তখন ফারহান ভাই আমাকে শিখাইছে যে বিদ্রোহী কবিতার এই বলছে, সমাজ ফারহান ভাই আমাকে শিখাইছে। আমি তার আগে পড়ে আসলাম না, বেসিক ক্লিয়ার ছিল না, ফারহান ভাই আমার বেসিক ক্লিয়ার করছে। ওইটা কি আমার এসএসসি এইচএসসি এর পরে, কিন্তু দেখো অনেক পরে যে জিনিসটা হয়েছে। সো অ্যাপারেন্টলি তোমরা এখনই জিনিসগুলো ক্লিয়ার করে ফেলতো। সো এই জায়গা থেকে তোমরা আসলে অনেক বেশি লাকি একটা ব্যাচ। ওকে, সো ডান। কবি বলছেন, গান গেয়ে তোরি বিয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। দেখো, সো চিনি উহারে এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? কবি দেখতেছেন যে কোনো একজন আসতেছে, কোনো এক ব্যক্তি আসতেছে, গান গেয়ে তরি বিয়ে, মানে তরি বলতে বোঝানো হয় এখানে নৌকা, নৌকা বেয়ে কোনো একটা বান্দা আসিতেছে, কোন একটা বান্দা আসিতেছে, দেখে যেন মনে হয় চিনি উহারে। আরে চিনি চিনি লাগে, হাই ব্রো কেমন আছো তুমি? তো এরকম একটা অবস্থা। এইবার যে আসতেছে সে হলো যমদূত। আচ্ছা দেখি, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, খুরের মতো ধারালো জলস্রোতে গান গাইতে গাইতে একটা মাঝি পাড়ের দিকে অর্থাৎ কবির দিকে এগিয়ে আসছে। কবির ভাবনা এসে হচ্ছে নির্মোহ মহাকালের প্রতীক। মহাকাল, মহাকাল শব্দটা বারংবার 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 আমরা বলি, বারংবার বলতেছি না, বাট এই মহাকাল দিয়ে আসলে কইতেছি যে তোমরা একবার জিজ্ঞাসা করো না ভাই মহাকালটা কি? আপনি যা বলতেছেন পুরো কথা মহাকাল মহাকাল, মহাকালটা কি? মহাকালটা হচ্ছে যে কালের শেষ নাই অন্ত নাই। দেখো পৃথিবীরও তো তোমার মানে পৃথিবীতে যে আমরা আছি, পৃথিবী 1901 সালেও ছিল, 2025 সালেও আছে। পৃথিবী 1800 সালে ছিল, 2025 সালেও আছে। বাট 1800 সালে যে মানুষটা ছিল সেই মানুষটা কিন্তু এখন নাই, তার জন্য এটা একটা মহাকাল। ঠিক আছে? সো এক্স্যাক্টলি এই জিনিসটা এখানে তোমার বলা হচ্ছে, এক্স্যাক্টলি এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে তোমার কবির ভাবনায় যে মাঝিটা আসছে, সেই মাঝিটা হচ্ছে নির্মোহ মহাকালের প্রতীক। সময়, আমি এই সময়তে আছি, আমি আগামী 20 বছর 50 বছর পর থাকবো না। তোমার হয়তো 50 বছর পর আমার বয়স হবে 70, তখন আমি থাকতেছি না, আমি তখন মারা যাচ্ছি, বাট আমার কর্মগুলা থাকতেছে। মানে যে সময়টাতে আমি থাকবো না সেটাই হচ্ছে বেসিক্যালি মহাকাল, যে সময়টাতে আমি অ্যাবসেন্ট থাকবো সেটাই হচ্ছে মহাকাল। এই মুহূর্তে আমি ঢাকার মহাখালী ডিওএইচএস থেকে তোমাদের ক্লাসটা নিচ্ছি। ঢাকার এই মহাখালী ডিওএইচএস এ 100 বছর আগে কি এরকম ছিল? ছিল না।
100 বছর পরে আমি এখানে এসে ক্লাস নিব? আমি 100 বছর আগে তো আমার তো মনে হয় বাপ মায়ের জন্ম হয়নি, আমার কি জন্ম হবে? সো আমি ছিলাম না, ওইটা মহাকাল। পরবর্তী 100 বছর পরে এই জায়গায় এই জিনিস থাকবে কি থাকবে কিনা সেটা আমি জানি না, এটা মহাকাল। যে সময়তে তুমি নাই সেটা হচ্ছে কি মহাকাল। এখানে বেসিক্যালি কবির কাছে যে মাঝিটা যে আসতেছে, কবি দেখতেছে একটা মাঝি নৌকা নিয়ে টুং 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 করে আসতেছে, কবি মনে করছে এইটা হচ্ছে তোমার কি মহাকালের প্রতীক, এটা হচ্ছে তোমার মহাকালের প্রতীক। ওকে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এই জিনিসটা এবার দেখো, আমি জানি আমি 100 বছর পর বাইচে থাকবো না, কবিও জানে এটা পরে তো আমিও মরে যাবো বাবা, আমিও তো বেঁচে থাকবো না। এই জন্যই বলা হচ্ছে চিনি উহারে। কবি জিনিসটাকে চিনেন, কবি জিনিসটাকে বুঝেন। এই যে দেখো, কবি বলছেন যে এই আগন্তুক মাঝি কৃষক বা শিল্পদ্রষ্টা কবির হয়তো চেনা না। কেন? কেননা চেনা মনে হলো কৃষক শিল্পস্রষ্টা মনের সংস্থা থেকে, ওইটাই। মানে আমি তো জানি যে বাবা আমি তো থাকবো না, আমি তো মারা যাবো একটা সার্টেন পিরিয়ড পরে। এই যে জানার বিষয়টা, এটাই বেসিক্যালি তোমার কি মহাকালের চেনার বিষয়টা। ধরা পালে চলে যায়, এখানে তোমার তাল তোলা নদী মানে স্বাভাবিক ভাবে আসতেছে, এটা বুঝাচ্ছে আর কি। ডান। এরপরে দেখি, আচ্ছা স্টুডেন্টস, তোমাদের কারো কলেজে কি এটা পড়ানো হয়েছে? তোমাদের কারো কলেজে কি এটা পড়ানো হয়েছে এই কবিতাটা? আচ্ছা, সুমাইয়াদের কলেজে পড়ানো হয়েছে। আচ্ছা, রাকিবদের ক্লাসে পড়ানো হয়েছে। সুমাইয়া আর রাকিব, তোমাদের কাছে প্রশ্ন, তোমাদের ক্লাসে কি এইভাবে লাইন বাই লাইন ব্যাখ্যা করে পড়িয়েছে নাকি জাস্ট ওভারঅল পড়ায় গেছে? কোনটা কোনটা বাবা একটু বলো তো, তোমাদেরকে লাইন বাই লাইন পড়িয়েছে নাকি জাস্ট ওভারঅল পড়িয়ে গিয়েছে? কোনটা পড়াইছে বাট বুঝি নাই ভাইয়া, আহারে। ওকে, কার জানি ক্লাস করার এনার্জি চলে গেছে, শায়লার। আচ্ছা, নেক্সট আর বাংলার এটার উপর হচ্ছে কি সিটি আছে, আর তো ইনশাল্লাহ ক্লাসটা খুব ভালোই হবে। জানি না মিম কেন জয়েন হতে পারছো না। আচ্ছা, এভাবে কি কলেজে লাইন বাই লাইন পড়িয়েছে? আচ্ছা ঠিক আছে, স্লাইডের এসএস নেওয়ার জন্য টাইম দিব। মুন্নি বলছে পড়ায় নাই, এক্সপ্লেন করে পড়ানো হয়েছে। ওকে ঠিক আছে ভাইয়া, রিডিং শুধু, আহারে রিডিং পড়লে কি হয় এটা তো বুঝবা না তোমরা। আচ্ছা, তো স্টুডেন্টস এটাই অ্যাকচুয়ালি দেখা যায় কি, আমি কোনো কলেজকে ডিমিন করতেছি না, বা কোনো কলেজের হলো কি পড়ানোর যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারকে আমি ইয়া করতেছি না, মানে আন্ডারমাইন করতেছি না। বাট একটা জিনিস আমার কাছে মনে হয় শিক্ষক হিসাবে আমাদের প্রত্যেকের ভেতরে থাকা দরকার, সেটা হচ্ছে তোমরা মাত্র এসএসসি পাস করে এইচএসসি তে উঠছো, দ্যাট মিনস তোমাদের অনেক কিছুই অজানা, তোমাদের অনেক কিছুই জানতে হবে, বুঝতে হবে। এই যে জানার আর বোঝার যে জায়গাটা, এই জন্য অ্যাটলিস্ট কবিতাগুলা কবিতাগুলো লাইন বাই লাইন পড়ানো উচিত। কারণ লাইন বাই লাইন না পড়লে তুমি বুঝবা না। এক লাইনে কবিরা তো লিখছে কবির মতো, আল্লাহর রাস্তায় লিখে গেছে, এরা তো আর ভাবে নাই এই যে মহাকালের জন্য তাদের এই সাহিত্য কর্মগুলা বিশাল একটা স্থান পেয়ে যাবে, তারপর 100 বছর পরে তোমার আমার রেগুলার পাঠ্য বইতে এসে আমাদের জীবনটাকে ধ্বংস করে দিবে। এটা তো আর কবিরা ভাবে নাই। তো কবিরা কবির মতো বুঝায় গেছে, লিখে গেছে। তো এখন শিক্ষকদের দায়িত্ব লাইন বাই লাইন বুঝায় দেওয়া, স্টুডেন্টরা ওকে দিস দ্য রিজন, আচ্ছা ঠিক আছে, এটার থেকে এটা হয়েছে, এটার থেকে এটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি তোমার বুঝতে পারে। কুল, আগাই বেশি একটা টাইম নেই। কোন দিকে নাহি চায় ঢেউ করে নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। আচ্ছা, কোন দিকে নাহি চায় ঢেউ গুলি নিরুপায়, এখানে কোন দিকে নাহি চায় বলতে যে মাঝি, মাঝি তো আসলে ওর তো লাগবে না, ও তো নিজেই তো বস লেভেলের মানুষ না। তো সে আসলে মানে কোনো কিছু করতে তার দৃষ্টিপাত নেই, সে যাচ্ছে। দেখো, তোমার কর্ম
কে তুমি মানে বেস্ট করার জন্য অনেক কিছুই করবা। মানে ফর এক্সাম্পল আমি চাচ্ছি আজকে যাতে আমার এই ক্লাসটা তোমাদেরকে বেস্ট ওয়েতে প্রেজেন্ট করতে পারি, এটার জন্য গতকালকে তোমাদের সাথে মজা করে একটা র্যাপ ভিডিও বানাইছি, তারপরে আজকে ক্লাসের আগে ক্লাসটা মানে স্লাইডটা আমি পড়ছি, কোন জায়গায় ভুল টুল থাকলে ঠিক করছি, তারপরে হচ্ছে আমি নিজে কবিতাটা পড়ছি, পড়ার পরে নিজে একটু প্র্যাকটিস করছি যে এই স্লাইডে এটা বলবো। তোমরা ভাবতে পারো স্লাইড আসতেছে আর ভাইয়া বলতেছে, নট লাইক দ্যাট বাবা। আমি স্লাইড কোন স্লাইডে কি বলবো, স্লাইড নাম্বার 41 এসে আমি কি কথা বলবো আমার মোটামুটি মাথার মধ্যে আগে থেকে সেট আপ ছিল। তার কারণটা কি? তার কারণটা হলো কি আমি আমার ক্লাসের প্রিপারেশনটা এইভাবে নেই, সেটা পেইড ব্যাচে হোক আর ফ্রি ব্যাচে হোক, যাতে করে তোমাদের সামনে বেস্ট একটা জিনিস উপস্থাপন করতে পারি, তাই না? এক্স্যাক্টলি এইটাই কবির যে কর্মটাকে তো সে বেস্ট ভাবে উপস্থাপন করার জন্য অনেক কিছু করছে। এখন দুঃখের বিষয় বা কষ্টের বিষয় হলো কি এইটা, আমি বেস্ট ভাবে উপস্থাপন করছি, তুমি কি আমার কষ্টের ব্যাপারে জানো আমি কত কষ্ট করছি স্লাইডটা বানানোর জন্য? তুমি কিন্তু জানো না। তুমি দেখবা আসবা, আচ্ছা ওকে ভাইয়ার ক্লাস ভালো লাগে না, এবার ফারহান ভাইয়ের ক্লাস এত সুন্দর, ফারহান ভাই বেস্ট, ফর এন এক্সাম্পল। সো আমি ব্যাক এন্ডে কি কষ্ট করছে ওটা তোমার দেখার বিষয় না। এক্স্যাক্টলি মহাকালের বৈশিষ্ট্যটা এরকম, তুমি ব্যাক এন্ডে বা পেছনে বা ব্যাক স্টেজে কি কাজ করছো সেটা মহাকাল দেখে না, মহাকাল দেখবে হুইচ ইজ দ্য বেস্ট, দিস ইজ দ্য বেস্ট আই উইল পিক ইট আপ, দিস ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট আই উইল পিক আপ দিস, যেটা বেস্ট সেটা পিক আপ করবে। ওই যে মহাকালের প্রতীকের একটা নিরাসক্ত ধ্যান ধারণা রয়েছে, সেই নিরাসক্ত ধ্যান ধারণার কথা এখানে বোঝানো হচ্ছে। বাট নিরাসক্ত কেন সেটাই বেসিক্যালি এখানে বোঝানো হয়েছে। ডান। ওকে, যে আজমাইন চলে যাচ্ছে, তার মানে আজমাইনের কাছে আজমাইন হলো মহাকালের প্রতীক, বুঝতে পারছো? আজমাইন ভাইয়ের ক্লাস ভালো লাগে না, গেলাম কা, এরকম আর দুষ্টামি করলাম। আজমাইন কিছু মনে করো না, দুষ্টামি করলাম তোমার সাথে। আচ্ছা, তো দেখি এতটুকুই গেল। এরপরে তো ভাবার্থ রয়েছে, আমরা এমসিকিউ পরে দেখবো। কই বলছেন, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তোরি কুলেতে এসে। ওগো মানে মাঝিটাই যে এরকম, দেখো মাঝিটা এক্স্যাক্টলি এরকম নির্বিকার দৃষ্টিতে ভাবলে হীন ভাবে তোমার চলে যাচ্ছে। তখন কবি বলতেছে এর ডাকা দরকার তো, যাই মাঝি কই যাও কোন বিদেশে যাও। তো বারেক ভিড়াও নদী তরি কুলেতে এসে, বারেক বারেক বলছে একবার আসো মাঝি প্লিজ একবার আসো, এটা এখানে বোঝানো হচ্ছে বারেক ভিড়াও তরি কুলেতে এসে। ভিড়াও বলতে বোঝানো হচ্ছে তীরে লাগাও, আর হচ্ছে কুলেতে এসে বলতে চিরায়ত শিল্পলোক ঠাঁই পাওয়ার জন্যই কৃষকরূপী কবির ব্যাকুল অনুনয় এখানে আসলে প্রকাশিত হয়েছে। কৃষকরূপী কবির ব্যাকুল অনুনয় এখানে তোমার আসলে প্রকাশিত হয়েছে। ডান। সো বেসিক্যালি এতটুকুই। এরপর দেখি, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। এবার দেখো কবি কি বলতেছে, কবি বলতেছে একটা খুব সুন্দর কথা এখানে বলছে। কবির কথাটা হচ্ছে তুমি যেখানে যেতে চাও যাও, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, আমার এই সোনার ধান যাকে খুশি তাকে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। মানে কবি বলতেছে যে তুমি যেখানে যেতে চাও চলে যাও, আমার কর্ম যাই খুশি তাকে দাও, শুধু নিয়ে যাও ক্ষণিক হেসে, সুন্দরভাবে হেসে একটু নিয়ে যাও। আমার এই কর্মগুলা আমার সারা জীবনের ফসল, এই ফসলটাকে তুমি নিয়ে যাও, ওকে একটু সেভ করো, এটা বলতেছে। আমার সোনার ধান কুলেতে এসে, কুলেতে এসে একটু নিয়ে যাও। সো এখানে তোমার দেখো ব্যাখ্যাটা হলো কি দিয়ে দিয়েছি। শিল্পদ্রষ্টা কবি বলছেন যে তার যে তোমার সৃষ্টি সম্ভার এটা যাতে হচ্ছে কি তোমার নষ্ট না হয় সেটা এখানে বেসিক্যালি বলা হচ্ছে। আবার বলতেছে আমার সোনার কুলেতে এসে কৃষকের শ্রেষ্ঠ ফসল ভাবার্থে শিল্পস্রষ্টা কবির সৃষ্টি সম্ভার, ভাবার্থে শিল্পস্রষ্টা কবির যে তোমার সৃষ্টি সম্ভার সেটার কথা বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা ডান। আচ্ছা স্টুডেন্টস, তোমরা কি খুব খুশি হবা, তোমরা কি অনেক খুশি হবা যে আজকের এই স্লাইডটা যদি আমি তোমাদেরকে দিই? তোমরা কি খুশি হবা না খুশি হবা না বলো তো একটু, বলো না।
আচ্ছা ঠিক আছে, আর হাসাবো না। আমি বলে হাসাই পড়াই, আমি বলে হাসাই। তোমরা কি খুশি হবা যদি আজকের এই স্লাইডটা তোমাদেরকে আমি দেই? এনিওয়ান? খুশি হবা? সেরা ভাই, আপনাদের অনেককে মিস করে, আফরিন বলতেছে। ওকে ঠিক আছে, আমি অনেককেই দেখতেছি যে খুব কষ্ট পাচ্ছ যে ভাইয়া সরেন স্ক্রিনশট নিব এই সেই। ঠিক আছে ডান। ক্লাস তো প্রায় শেষের দিকে, 9:20 বেজে গেছে, 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। ক্লাস শেষে আমি 10টার দিকে তোমাদের এইচএসসি 27 স্টার স্টুডেন্টস ডায়নামিক্স যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপে এই স্লাইডটা রিলেটেড একটা হচ্ছে পোস্ট করব। পোস্টের কমেন্ট সেকশনে একটা লিংক থাকবে, লিংকটা ফিল আপ করলে স্লাইডটা তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, সো এই জিনিসটা আমি তোমাদেরকে এনশিওর করে দেবো। সো তোমরা স্লাইড নিয়ে মারামারি করো না, নাম্বার 1। আর নাম্বার 2, খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে আজকের ক্লাসটা কেমন লেগেছে এটা একটু জানিও। তা না হলে আমি আসলে বুঝবো না যে তোমাদের ক্লাসের পারফরমেন্স বা ওভারঅল যে বিষয়টা কেমন ছিল। ওকে ডান। সো আগে তো শোনার তো এটা আমরা আগে পড়ছি গেল। সো এরপর দেখো, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। কই বলতেছে যত চাও তত লও, আমার সব কর্ম তুমি নিয়ে যাও, আমার কাছে আর কিছু নাই। ওকে, সো কবি বলতেছেন যে তার শিশু সম্ভার থেকে সবকিছু নিয়ে নৌকায় রাখতে। এই বিষয়টা এতকাল নদী কূলে বলতে নদীর কিনারায় বসে, বা কবিতার যে জীবনের বিষয়টা রয়েছে, সো সেই জায়গা থেকে তোমার যাতে কবি এটা পেয়ে যায়। ঠিক আছে ডান। এরপর হলো গিয়ে মহাকা আচ্ছা, যাহা লয়ে ছিনু ভুলে। আচ্ছা ওকে, কবি এবার হলো কি ওই মাঝিকে বলতেছে, যাহা লয়ে ছিনু ভুলে সকলেই দিলাম তুলে, থরে বিথরে এখন আমারে লহ করুণা করে। খুবই সিম্পল। কবি বলতো ভাই যা ছিল, যা কামাইছি, যা তৈরি করছি, সবই তোমারে দিয়ে দিচ্ছি, সবকিছু দিয়ে দিচ্ছি, থরে বিথরে সাজায় সুজায় দিয়ে দিচ্ছি, এখন আমাকে নাও, আমাকেও বাঁচতে দাও। আমার মৃত্যু হোক, বাট মহাকাল আমাকে মনে রাখুক, আমাকে আজীবন বাঁচিয়ে রাখো। আমার যাবতীয় ওয়েল উইশারদের কাছে তারা যখন আমাকে নিয়ে ভালো ভালো কথা বলবে, সেটা যাতে আমি দেখতে পারি, আমাকেও নাও, আমাকেও নাও। বাট এরকম একটা জায়গা থেকে আমরা দেখতে পাই আমাদের মহাকাল বা মাঝি বলতেছে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে ভরি গিয়াছে ভরি। দেখো কি বলতেছে আমাদের এই কথাটা, মহাকাল বলতেছে ঠাই নাই বাবা, ঠাই নাই, তোমার আসলে কোনো ঠাই নাই। তুমি কবি বা তুমি কৃষক, তোমার কোনো জায়গায় ঠাই নাই। তুমি তোমার জায়গা থেকে চলো, তোমার রাস্তা মাপো, আমি আমার রাস্তা মাপি। আমার সোনার ধানে গিয়েছে ভরি, মানে আমারই সোনার ধান হচ্ছে কবির যে তোমার কর্ম, কবির যে হলো কি তোমার কর্ম, সে কর্মতে সবকিছু ভরে গেছে। ওকে, কই গেল? এরপর দেখে শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন করি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ কবি এখন হলো গিয়ে নিঃসঙ্গ, তার মৃত্যু হয়েছে, এবং তার যে কর্মগুলো সোনার তরী নিয়ে গেছে, কল্পিত সোনার তরী, বা এখানে আসলে মহাকাল যেটা রয়েছে, মহাকালকে বোঝানো হচ্ছে। তো পাঠ পরিচিতিতে অ্যাকচুয়ালি অনেক কথা রয়েছে, আমরা এত দিকে যাব না, আমরা খুব সিম্পলি সামারাইজ করি আজকের ক্লাসটা। আজকের ক্লাসে হলো আমরা কি দেখিয়েছি? আজকের ক্লাসে হলো আমরা দেখিয়েছি যে একটা মানুষ পৃথিবীতে যখন আসার পরে তার একটা নির্দিষ্ট সময় পর মৃত্যু হয়। বাট এই যে মৃত্যুটা সত্য, অনিবার্য, কিন্তু সে যে কর্মগুলো সাধন করে, সে কর্মগুলো আসলে আজীবন থাকে, কখনো কর্মগুলো তাকে ছেড়ে যায় না। একটা মানুষের কর্ম ভালো হলে তার মৃত্যুর 100 বছর পরে, 1000 বছর পর তাকে স্মরণ করা হয়। এটার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের মুসলিমদের ক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও তোমার আমার মতো রক্ত মাংসের মানুষ ছিলেন, কিন্তু তার যে কর্ম, তার যে অবদান, সেটা আমরা এখনো হলো গিয়ে চিন্তা করি, এখনো ভাবি। আমরা যখন হচ্ছে গিয়ে নামাজ আদায় করছি বা অন্য কোনো সময় কোনো ইবাদত বন্দেগী করছি, আমরা তার নামে হয়তো তাসবিহ তাহলিল করছি।
তার মানে দেখো একটা মানুষ এত হাজার বছর আগে মারা গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, বাট তার কথা আমরা এখনো চিন্তা করি, কারণ তার কর্মগুলো এখনো বেঁচে আছে। অর্থাৎ মানুষের মৃত্যু হয়, বাট মানুষের কর্মের মৃত্যু হয় না। মানুষের যে কর্মের মৃত্যু হয় না সেই জিনিসটা এখানে বলছেন। আর মানুষের কর্ম মহাকাল ধরে এই পৃথিবীর বুকে বেঁচে থাকে, তবে মানুষ যদি চায় যে সে তার কর্মের সাথে সেও বেঁচে থাকবে, যেটা এই কবিতার শেষাংশে এসে কৃষকরূপী কবি হলোকে বলেছেন আমাকেও তোমার তরিতে নাও, সেটা আসলে সম্ভব না, সেটা অসম্ভব। সেটা যদি হতো তাহলে সৃষ্টির যে তোমার সৌন্দর্য, সেই সৌন্দর্য থাকতো না। এই হচ্ছে আমার সোনার তরী কবিতা। সো স্টুডেন্টস, এতটুকুই। একটা ছোট্ট পোল দিচ্ছি, একটু কাইন্ডলি জানাও ক্লাসটা কেমন লেগেছে। আচ্ছা, সো স্টুডেন্টস, তোমাদেরকে একটা পোল দিয়েছি, ওয়াজ দ্য ক্লাস বেস্ট। বেস্ট হলে ইয়েস দাও, খারাপ হইলে নো দাও। তো আমি লাস্টের কয়েকটা হলো কথা বলি। নাম্বার 1, তোমরা অনেকে হলো গিয়ে এই স্লাইডটা কি বলে পেয়ে যাবা। আমি আমার যে গ্রুপটা রয়েছে এই গ্রুপে হলো গিয়ে তোমার আচ্ছা, গ্রুপে পোস্ট দিলে আমি অ্যাপ্রুভ করে দেবো, সমস্যা নাই। তোমরা যারা যারা আজকের এই স্লাইডটা রয়েছে, স্লাইডটা চাও, আমি রাত্রেবেলা 10টার সময় একটা হলো পোস্ট দিব। ওই পোস্টটা কমেন্টে একটা হলো ফর্ম থাকবে, ওই ফর্মটা ফিল আপ করলে তুমি আজকে যে ক্লাস এটা পেয়ে যাবা। সো দিস ইজ দ্য বেসিক্যালি কারিশমা। অ্যান্ড ইনশাল্লাহ সামনের যে দিনগুলো রয়েছে, সামনের দিনগুলোতে তোমাদের এই যে ব্যাপারগুলো আছে, ব্যাপারগুলো তোমাদেরকে আরো বেশি হেল্প করবে। সো তোমাদেরকে লাস্ট বার নাম্বার লিস্ট একটা কথা বলি হচ্ছে কি শেষ করব, সেটা হচ্ছে আচ্ছা বাই দ্য আরেকটা বিষয়, তোমরা যদি আমাদের পেইড ব্যাচে যখন জয়েন করবা তখন কিন্তু এই যে আমাদের সিকিউ রয়েছে, ক্লাসের টাইম নাই আর, তো এগুলো আর পড়াতে পারলাম না, সিকিউ গুলো কিন্তু আমরা পেইড ব্যাচে সলভ করি। সো এই জিনিসটা হচ্ছে কি মাথায় রেখো। আচ্ছা, পয়েন্ট টু বি নোটেড, যারা যারা আমাদের বাংলা কোর্সে ভর্তি হতে চাও তারা অবশ্যই এই প্রোমো কোডটা ইউজ করবা, ফার্সিম HSC 27। আর হচ্ছে গিয়ে তোমার যারা বিআই কোর্সে ভর্তি হতে চাও তাহলে এই প্রোমো কোডটা ব্যবহার করবা, বিআই HSC 27। দ্যাটস ইট। সো স্টুডেন্টস, আই থিঙ্ক আচ্ছা 6 জন বলেছে যে ওদের ক্লাসটা বেস্ট লাগে নাই, নো ওয়ারিজ, হতেই পারে, এটা প্যারা না। বাট প্রায় দেখতে পাচ্ছি 97% স্টুডেন্ট বলছে যে ক্লাসটা ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আই এম মোর দ্যান স্যাটিসফাইড। সো তোমাদের এই ক্লাস লাইটে দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। সো স্টুডেন্টস, কারো কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন আছে? ইয়া, দ্য ক্লাস ইজ ওভার। সো কারো কোনো, ঠিক আছে ঠিক আছে, দেখি আল্লাহ হাফেজ বলতেছো, আল্লাহ হাফেজ বলতেছো, ঠিক আছে আল্লাহ হাফেজ, তোমাদেরকে জানি আল্লাহ হাফেজ। এন্ড পেইড ব্যাচে কি দেখা হবে? যারা যারা পেইড ব্যাচে নাই তাদের সাথে কি পেইড ব্যাচে দেখা হবে? যারা যারা পেইড ব্যাচে নাই তাদের সাথে কি পেইড ব্যাচে দেখা হবে? একটু কাইন্ডলি এটা বলে যাও। হ্যাঁ হ্যাঁ, সবাই থাপ থুপ চলে যাচ্ছে। Sabrina was the best. Thank you Sabrina, thank you so much. ওকে, তোমার হচ্ছে ওকে ভাই, আপনি খুবই ভালো ক্লাস নিয়েছেন। আনিকা বলতে থ্যাংক ইউ সো মাচ আনিকা, খুব ভালো লাগলো। আচ্ছা, পেইড ব্যাচ যারা যারা আমাদের এখনো পেইড ব্যাচ স্টুডেন্টের সাথে এগুলো দেখা হয়, বা যারা যারা হচ্ছে কি তোমার পেইড ব্যাচে নাই তাদের সাথে দেখা হবে কিন্তু একটু কাইন্ডলি জানো। নুসার বলছে ইয়েস, ঠিক আছে, একটা ফ্রি কিউএনএ ক্লাস করার। রাসেল বলছে, রাসেল ঠিক আছে, উই আর প্ল্যানিং, নো ওয়ারিজ। ওকে, সেরা, থ্যাংক ইউ সো মাচ ইসমাইল। মঙ্গলবারে দেখা হবে, আমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট মঙ্গলবারে দেখা হবে। হ্যাঁ, ওদের নিয়মিত পড়াচ্ছে, মঙ্গলবার নিয়মিত পড়াবো। তো স্টুডেন্টস, আসি তাহলে আজকে, ইনশাল্লাহ পেইড ব্যাচে দেখা হবে। আর একটু পরে দাগানো স্লাইডটা তোমাদেরকে দিয়ে